হ্যালো গুড পিপল, কি খবর সবার? কটলার বাহিনীরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। আজকে তোমাদের মার্কেটিং ফার্স্ট পেপারের এমসিকিউ সলভ ক্লাস। আজকের ক্লাসটা চমৎকার হবে, সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন করে ফেলো। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের হাতে আর বেশি সময় নেই, যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবা। আর তোমরা যারা নতুন এইচএসসি 26 নতুনভাবে ইন্টারে উঠবা, এইচএসসি 25 তোমাদের কলেজে এক্সাম, সো সবার কথা বিবেচনা করে আজকের ক্লাসটা এক্সক্লুসিভ হবে। সো সবাই ক্লাসটাতে দ্রুত জয়েন করে ফেলো, নিজের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবা। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব বাকিরা জয়েন করার জন্য, দেন আমরা পড়াশোনায় জাম্প করব। সো একটু অপেক্ষা করি। সো ইতিমধ্যে অনেকেই জয়েন করছে, দেখি কে কে। ওকে, সুমাইয়া খান জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। সো সবাই একটু দ্রুত জয়েন করি, বন্ধুদেরকে মেনশন করে দিই, বিকজ আজকে আমরা চমৎকার একটি ক্লাস করব। দেন আজকে আমরা ফার্স্ট পেপারে এমসিকিউ প্র্যাকটিস করার পর হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস থেকে সেকেন্ড পেপার শুরু করব। দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এখনও যারা জয়েন করনি দ্রুত জয়েন করে ফেলো। আর আমি লাইভটা একটু আমার টাইম লাইনে শেয়ার করে দিই, তোমরাও নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখে দাও, বিকজ আমাদের পেজে প্রতিনিয়ত অনেক লাইভ হইতে থাকবে। তুমি হয়তো তোমার প্রয়োজনীয় লাইফটা হারিয়ে ফেলতে পারো। দ্যাটস ওয়াই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও। ওকে, এই যে আমি শেয়ার করে দিলাম। তোমরা যারা শেয়ার করেছো তারা শেয়ার করে ডান লিখে ফেলো, দেন আমি বুঝতে পারবো যে আসলে কারা কারা শেয়ার করেছে। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, সো মার্কেটিং ফার্স্ট পেপারে আজকে আমরা এমসিকিউগুলো সলভ করব। সো আজকে ক্লাসটা আমরা শুরু করে দিব। ইতিমধ্যে অনেকে জয়েন করছে। ওকে, প্রিন্স জুনিয়র বলতেছে ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। সো বাকি সময়টা ভালো থাকবো কি না এটা আসলে ডিপেন্ড করতেছে তোমাদের উপর, তোমাদের রেসপন্স, তোমাদের পারফরমেন্স, সব কিছুর উপর। বিকজ তোমরা এখন পরীক্ষার সময় চলে আসছে, এখন যদি ভালো রেসপন্স না করো, ভালোভাবে পারফরমেন্স না করো, তাহলে কিন্তু আসলে আমি হতাশ হয়ে যাব। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। ওকে, সুমা এখন বলতেছে ভাইয়া শেয়ার মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা রেডি। প্রিন্স জুনিয়র বলতেছে আমরা রেডি। ইয়েস, আমিও রেডি। তোমরা বাকিরা রেডি তো? ওকে, ওকে। সো আমরা আজকের ফার্স্ট যে এমসিকিউটা এটা আমরা একটু দেখে ফেলবো। হ্যাঁ, ফার্স্ট এমসিকিউটা কি আছে ভাইয়া? যে আমরা জানি যে আমরা ফার্স্ট পেপার অলরেডি শেষ করে ফেলছি, আমাদের থিওরি যে টপিকগুলো ছিল সৃজনশীল প্র্যাকটিস করছি। দ্যাটস ওয়াই এখন আমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। এমসিকিউ প্র্যাকটিস করার পর দেন সেকেন্ড পেপার শুরু করব। পুরো তোমাদের মার্কেটিংয়ে যা আছে এ টু জেড, প্রোস অ্যান্ড কনস সব কিছু শেষ করে দিব। সো তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো, বিকজ কি লেট করলে দেরি হয়ে যাবে। সো লেট করা যাবে না, সবাই একটু দ্রুত আনসার করি। ওকে, অনেকে আনসার করে ফেলছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, প্রিন্স জুনিয়র আনসার করছে, সুমিয়া খান আনসার করছে। আমি কিন্তু তোমাদেরকে বেশি সময় দেবো না আনসার করার জন্য। হ্যাঁ, এই জন্য তোমরা যতটা দ্রুত পারা যায় কি করবা, আনসার করে ফেলবা। ওকে, আফসানা ইসলাম আনসার করছে। বাকিরা কে কে আনসার করছো আমি একটু দেখতে চাই। ওকে, অনেকে আনসার করছে। সো আমরা জানি যে কি এখানে বলছে জনাব সেলিম একজন কাঠ মিস্ত্রি। ঠিক আছে, জনাব সেলিম কি ভাইয়া? একজন কাঠ মিস্ত্রি। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য আসবাব তৈরির, ঠিক আছে, তিনি কি আসবাব তৈরির আসবাবপত্র তৈরির জন্য অর্ডার নিলেন। উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? দ্যাট মিনস কি, আসবাবপত্র তৈরি করতে হলে কি লাগে? আমাদের বেসিক্যালি কি লাগে? কাঠ লাগে। কাঠ থেকে আমরা কি করে আসবাবপত্র তৈরি করি। তাহলে এখানে কোন ধরনের উপযোগ, কোয়েশ্চেনটা ছিল যে উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে, তাই না? দেখি কি কি, স্থানগত, রূপগত, সত্যগত, সময়গত। আমরা জানি যে যখন ডিসপ্লে চেঞ্জ করা হয়, যখন মেকআপ করা হয়, হ্যাঁ, কাঠ থেকে তুমি কি করছো, যেটাকে আসবাবপত্রে রূপান্তর করছো, তখন এটাকে কি বলে ভাইয়া? রূপগত উপযোগ। আকার আকৃতি পরিবর্তন। রূপ মানে কি? ডিসপ্লে, চেহারা, আকার। ঠিক আছে, তাহলে যখন কি কাঠ থেকে সে আসবাবপত্র তৈরি করছে, দ্যাট মিনস সে কি রূপগত উপযোগ সৃষ্টি করছে। আর স্থানগত কি, এক জায়গা থেকে পণ্য যখন আমরা আরেক জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, আর সত্যগত কি, মালিকানা যখন পরিবর্তন হয়। ধরো যে কি, আমার ফোনটা আমি তোমাকে
তোমার কাছে কি করলাম, সেল করে দিলাম, দ্যাট মিনস মালিকানা পরিবর্তন হলো, দ্যাট মিনস সত্যগত উপযোগ সৃষ্টি হলো। সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে। স্থানগতটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে পরিবহনের মাধ্যমে। এরপরে কি সময়গতটা কিসের মাধ্যমে হয়, মানে এক সময়ের পণ্য আমরা সারা বছর ধরে বা অন্যান্য সময় প্রয়োজনীয় সময় ব্যবহার করতে পারি, এই সুযোগটা কিসের মাধ্যমে তৈরি হয়, গুদামজাতকরণের মাধ্যমে। দ্যাটস ওয়াই এখানে কি হবে, এটা হবে কি, আমরা বাকিগুলো সম্পর্কে জানলাম, এটা হবে কি রূপগত। আর রূপগতটা কি আকার আকৃতি পরিবর্তন করার মাধ্যমে যেই উপযোগটা সৃষ্টি হয়। ক্লিয়ার? ওকে, সবাই থ্যাংক ইউ, তোমরা অনেকে আনসার করে ফেলছো, তোমাদের রেসপন্স খুবই ভালো, এই জন্য ভালো লাগতেছে। ঠিক আছে, সো তোমরা শেষ পর্যন্ত যদি এইভাবে রেসপন্স করো, আই থিঙ্ক আজকের ক্লাসটা জোস হবে। ঠিক আছে, সো আমি যেই এনার্জি নিয়ে আসছি, আমি চাই যে লাস্ট পর্যন্ত সেই এনার্জি নিয়ে তোমাদেরকে ক্লাসটা যেন শেষ করা যেতে পারে। সো দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা কি, পণ্য কর্তৃক মানুষদের অভাবের সন্তুষ্টি বিধানের ক্ষমতাকে কি বলে? তাহলে কি ভাইয়া পয়েন্টটা কি, পণ্য কর্তৃক মানুষের অভাবের সন্তুষ্টি বিধানের ক্ষমতাকে কি বলে? ইউ নো ভেরি ওয়েল যে এটা কি হবে, বাট আমি বলবো না, তোমাদেরকে টাইম দিব 10 সেকেন্ডস। ঠিক আছে, 10 সেকেন্ড টাইম দিলাম, তোমরা হচ্ছে কি সবাই একটু দ্রুত আনসার করো সবাই। ওকে ওকে, সুমিয়া খান আনসার করে ফেলছে, আফসানা ইসলাম কি আলকামা মুন্সি, এরপরে কি আফসানা ইসলাম, অনেকে আনসার করছে, বাকিরা সুমিয়া খান, বাকিরা আনসার করো ভাইয়া, তোমরা বাকিরা যারা দেখছো দ্রুত আনসার করে ফেলো, বিকজ লেট করা যাবে না, সময় নষ্ট করার মতো সময় একদমই নাই। ঠিক আছে, সো দেখো পণ্য কর্তৃক মানুষের অভাব কি পূরণ করা বা সন্তুষ্টি বিধান করতে পারার, এটাকে আমরা কি বলি ভাইয়া, উপযোগ বলি। উপযোগ কি আছে এখানে, উপযোগ আছে, এটা তোমার ক নাম্বারের কোশ্চেন, মানে সৃজনশীলে ক নাম্বারের কোশ্চেন আকারে আসতে পারে। ঠিক আছে, বলতে পারে যে উপযোগ বলতে কি বুঝো, তাহলে কি পণ্য বা তুমি এটা পণ্য বা সেবা, ঠিক আছে, পণ্য বা সেবা কর্তৃক মানুষের অভাব পূরণ করতে পারার সক্ষমতা বা ক্ষমতাকে কি বলে ভাইয়া, উপযোগ বলে। ঠিক আছে, এটা তোমার সৃজনশীলের ক নাম্বারেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। ওকে, ও আচ্ছা সুমাইয়া, ওকে ভাইয়া, তোমার বানান স্পেলিংটা ওইভাবে ছিল তো, যাই হোক সুমাইয়া তুমি ক্লাসে যাইও না ঘুমাইয়া, তোমার কথা মনে থাকবে। ওকে, যোগ মারলাম, যাই হোক লেন যোগ। দেখো ওকে, আপাতত ওকে 3 নম্বর এমসিকিউটা দেখো, যে নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে কি বলে? নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে, দ্যাট মিনস তোমার উপযোগ থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, এইভাবে আসবেই, একটু ঘুরাই ফিরাই আসবে এইভাবে, তো তোমাদের এটা খুব ভালোভাবে জানতে হবে। ওকে, আব্দুর রহমান অলরেডি আনসার করে ফেলছে, বাকিরা আনসার করো। 3 নাম্বারটা আনসার করো, যে নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে এটা কোন ধরনের উপযোগ বলে? আই নো তোমরা এটা পারবা, এটা খুবই ইজি, খুবই ইজি, তোমরা পারবা। ওকে, সঞ্জনা আফরিন লোফা, ওকে সঞ্জনা আফরিন লোপা, এরপরে কি ডিএম নাহিদ নীল আকাশের তারা, কি নীল আকাশের তারা, মানে কত চমৎকার চমৎকার নাম, মানে কবি হয়ে যায় তোমাদের নাম পড়তে গেলে। এরপরে কি এর নাম কি আকলামা মুন্সি না কি জানি, আল্লাহ মাহবুদ ভালো জানে। যাই হোক, কারণ নাম যদি ভুল বানান পড়ি বা ভুল মানে কি সাউন্ড করি, তাহলে মাফ করে দিও। ঠিক আছে, ওকে, জাকিয়া সুলতানা জেমি আনসার করে ফেলছে, ও অনেকে আনসার করে ফেলছে। দ্যাট মিনস দেখো নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে কি বলে? আমরা বললাম যে এক সময়ের পণ্য আরেক সময় ব্যবহার করতে পারা, এটা কোন ধরনের উপযোগ ভাইয়া? এটা সময়গত বা কালগত। অপশনে আছে কিনা দেখি আগে। রূপগত মানে তো জানোই যে আকার আকৃতি, স্থানগতও জানো যে এক জায়গার পণ্য, ধরো যে রাজশাহীর আম তুমি এখন ঢাকায় বসে খাবা, এইটা। সত্যগত তো বললাম যে মালিকানা যখন বদল হবে, হাত বদল হবে। আর সময়গতটা হচ্ছে যে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ধরো যে তুমি শীতকালে আলু উৎপাদন করছো, ওই আলুটা তুমি কোল্ড স্টোরেজে রেখে সারা বছর ব্যবহার করলা, দ্যাটস ইট। এটা হচ্ছে যে কি সময়গত উপযোগ। সো এইটা কম্পারেটিভলি ইজি ছিল। ওকে, এবার এটা বলো, উৎপাদনের মানবীয় উপকরণের বিনিময়ে কি দেওয়া হয়? এই এমসিকিউটা কম্পারেটিভলি তোমাদের জন্য একটু নতুন। ঠিক আছে, সো এইটা একটু দ্রুত আনসার করে ফেলো বাকিরা সবাই। সবাই সবাই দ্রুত আনসার করি।
এবং তোমরা আনসার করার সময় আর নাম্বারটা দিবা, বিকজ তোমরা অনেকে আনসার করো কি ধরো 3 নাম্বারটা অনেক পরে আনসার করো বা অনেকের কমেন্ট পরে আসে, সো আমি কনফিউজড হয়ে যাই যে সে আসলে কোনটার আনসার করতে। সো তোমরা এভাবে করবে, ধরো 4 ক 4 খ, এভাবে করলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে তোমরা আসলে ভুল করতেছো না রাইট করতেছো। ক্লিয়ার? ওকে, ওকে প্রিন্স জুনিয়র আনসার করছে, আফসানা ইসলাম, সুমাইয়া খান, এরপরে কি বুনশি আনসার করছে, আরো অনেকেই করছে। আমি একটু আনসারটা বলি, উৎপাদনের মানবীয় উপকরণের বিনিময়ে কি দেওয়া হয়। এখন বলতো মানবীয় উপকরণটা কি বলতো, উৎপাদনের উপকরণ কয়টা, এইটা একটু কমেন্ট করো যে উৎপাদন উপকরণ কয়টা, তোমরা জানো কিনা উৎপাদনের উপকরণ কয়টা। আমি 5 সেকেন্ড সময় দিলাম, তোমরা একটু কমেন্ট করো যে উৎপাদনের উপকরণ কয়টা, দেন আমি বলতেছি। ওকে, উৎপাদন উপকরণ আমি বলে দেই যে কি 4টা, তাই না? 4টা কি কি? ভূমি, শ্রম, মূলধন, ঠিক আছে, সংগঠন, ঠিক আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা হচ্ছে কি উৎপাদন উপকরণ। এই 4টার মধ্যে মানবীয় উপকরণ, দ্যাট মিনস যে সরাসরি মানুষের সাথে রিলেটেড উপকরণ কোনটা। তাহলে সরাসরি মানুষের সাথে রিলেটেড কোনটা, একটু চিন্তা করো তো যে কোনটা সরাসরি মানুষের সাথে রিলেটেড। ভূমি, ভূমি আমরা বললাম যে প্রাকৃতিক কি সম্পদ বা প্রকৃতি প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদকে আমরা ভূমি বলতেছি। দ্যাট মিনস এটা কি মানুষের সাথে সরাসরি রিলেটেড না। এরপরে কি আসে যে ভূমি, শ্রম, শ্রমটা আসলে কে দিবে ভাইয়া? মানুষ দিবে, তাই না? শ্রমটা মানুষ দিবে, দ্যাট মিনস এটা মানুষের সাথে সরাসরি রিলেটেড। ক্লিয়ার? শ্রম। আর কি কি আছে একটু দেখি বাকিগুলো। মূলধন, মূলধনকে আমরা কি বলি? উৎপাদনের উৎপাদিত উপাদান, তাই না? মূলধন আমরা সাধারণত কি বুঝি যে অর্থ রিলেটেড যা কিছু আছে এটাই হচ্ছে কি কমন সেন্স হচ্ছে মূলধন, তাই না? আর সংগঠন কি বাকি 3টাকে সঠিকভাবে ম্যানেজ করা, সঠিক জিনিসকে সঠিক জায়গায় রাখা, এটাই হচ্ছে কি সংগঠন। দ্যাট মিনস তাহলে মানুষের সাথে সরাসরি রিলেটেড কি শ্রম, আর শ্রমের বিনিময়ে আমরা কি দেই? স্যালারি দেই, বেতন দেই বা মজুরি দেই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে হবে মজুরি 4। সবাই বুঝছো কি না? কি হবে ভাইয়া? মজুরি হবে। ওকে ওকে, অনেকে রাইট করছো, আবার অনেকে ভুলও করছো। কয়েকজন ভুল করছো, বাট আমি ওদের নামটা পড়বো না, বিকজ ওরা নাম পড়লে হয়তো পরে ওরা ডিসকারেজ হবে পরের বার আনসার করতে। ক্লিয়ার? সো আমি কারোর নাম পড়বো না। এখনো তোমরা কারা কারা শেয়ার করো না লাইভটা বলো তো। এখনো কিন্তু অনেক স্টুডেন্ট জয়েন করছে, বাট একটু আগের ক্লাসটাতে কিন্তু 300 স্টুডেন্ট ছিল। দ্যাট মিনস তোমরা চাইলেই পসিবল। ঠিক আছে, আমি চাই আগের লাইভটার কত 30টা প্লাস শেয়ার ছিল, ওই রেকর্ডটা আমি ভাঙা দিতে। ঠিক আছে, তোমরা একটু সবাই শেয়ার করে দাও, দেখি তোমরা পারবা, আমি জানি তোমরা পারবা। সবাই শেয়ার দিয়ে আমাকে একটু বলো যে ডান, শেয়ার দিতে দিতে একটু আনসার করে ফেলো যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কোনটি হবে। উৎপাদনের অনেকগুলা গুরুত্ব আছে, অনেকগুলো দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আছে। কোনোটা উৎপাদকের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আছে, কোনোটা ভোক্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আছে, কোনোটা রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আছে, কোনটা কি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব আছে। দ্যাট মিনস তোমার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনটা হবে একটু দেখো। সবাই সবাই একটু আনসার করো। সবাই দ্রুত একটু আনসার করি। ওকে ওকে, অনেকে আনসার করে ফেলছে। প্রিন্স জুনিয়র, দেন হচ্ছে যে আফসানা ইসলাম, সাজেদুল ইসলাম, সুমাইয়া খান। ওকে, আমি আরো 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 বাকিরা যারা বাকি আছো তাদের সবারটা আনসার দেখতে চাই। ঠিক আছে, তোমাদের সবার আনসার আমি দেখতে চাই। ক্লিয়ার? ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। ওকে, সো দেখো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কি কি ভাইয়া, মানে এখানে অর্থ রিলেটেড চিন্তা ভাবনা থাকবে। দেখো যে কি চাহিদা পূরণ, এইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক, বাট এইটা আমি বাকি অপশনগুলো পড়বো। বিক্রয় বৃদ্ধি, বিক্রয় বৃদ্ধি কি, এটা হইলে কি হবে? আবার মুনাফা হবে, আমার টাকা আসবে, লাভ হবে। কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি হলে কি হবে? যে আমার কি বেকার সমস্যার সমাধান হবে, এবং কি হবে? রাষ্ট্রের যেই কি বলে জিডিপি বাড়বে। তাহলে সরাসরি এই 2টা পয়েন্ট কি আমার অর্থের সাথে রিলেটেড এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করে। ঠিক আছে, আর বাকিটা এইটাও একটা গুরুত্বপূর্ণ দিক, বাট এইটা সরাসরি কি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পড়ে না। ঠিক আছে, এটা হতে পারে কি ভোক্তার দৃষ্টিভঙ্গিতে। ভোক্তারা কি চায়? যা আমাদের চাহিদাটা পূরণ হবে। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের কি হবে আনসার? 2 ও 3। তাহলে 2 ও 3 কোনটা আছে? গ। তোমরা যারা গ আনসার করছো
তাদেরটা রাইট, বাকি সবারটা এবারের মতো ভুল হয়ে গেল, বাট নেক্সট বার তোমরা অবশ্যই ভালো করবে আই নো। ওকে, সো সবাই সবাই তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কি হবে 2 ও 3। তোমরা যারা ভুল করছো তারা একটু এটা মাথায় রাখো যে কি হবে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থের সাথে রিলেটেড। যদি এখানে থাকতো মুনাফা, তাহলে মুনাফা হইলেও কিন্তু কি হইতো, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আসতো। ক্লিয়ার? ওকে, এবার একটু আমি তোমাদেরকে বলি বাচ্চারা, তোমরা যারা এইচএসসি 24 আসো মেনলি, তোমাদের তো ভাই এই যে 30-35 দিন পরে পরীক্ষা, তাই না? তোমাদের এইচএসসি পরীক্ষা, বাট এইচএসসির পরে আসলে আমাদের মূল টার্গেট কি, আমাদের থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়। সো আমাদের সর্বপ্রথম যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিন্তু এতটা সহজ না, ঠিক আছে? তোমার অনেক কম্পিটিশন করতে হয়, 30-40 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওখান থেকে কিছু মেধাবী বাছাই করা হয়, বাট বাকিরাও মেধাবী, বাট ওই যে বাছাইয়ের কারণে অনেকেই বাদ পড়ে যায়। সো তুমি একটু ট্রিকি হইতে হবে, তোমার ভালো গাইডলাইন ফলো করতে হবে। সো আমাদের বিগত বছরের আমাদের যে ব্যাচ ছিল ওখান থেকে অনেকেই চান্স পাইছে, হ্যাঁ, এবং গুচ্ছ সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছে। সো তোমাদের এখন থেকেই কনসার্ন হওয়া উচিত, তুমি এইচএসসির জন্য প্রিপারেশন নিবা, বাট তোমার মাথায় যেন থাকে যে আমার এইচএসসির পরেও কি একটা টার্গেট আছে। তো তোমাদের জন্য আমাদের কি প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, সবগুলো সাবজেক্টের এক্সক্লুসিভ ক্লাস থাকতেছে, এবং পাশাপাশি আমরা জানি যে ঢাবিতে রিটেন আসে, ঠিক আছে? সো এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপর কি করতেছে, আমরা আলাদা রিটেন ক্লাস রাখতেছি, ঠিক আছে? সো তোমার হচ্ছে কি টপিকের ক্লাস থাকবে, এমসিকিউ ক্লাস থাকবে, রিটেন ক্লাসও থাকবে। সো তোমরা যারা কি ডিউকে টার্গেট করতেছো, তোমরা আমাদের পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও, অথবা তোমরা কল করতে পারো আরো বিস্তারিত জানার জন্য 01810103012 নাম্বারে। এই নাম্বারে কল দিলে তোমরা এখন কি অফারে ভর্তি হয়ে যেতে পারবা, যেটা পরে গিয়ে কি হবে, প্রাইসটা বেড়ে যাবে। ওকে, আমরা এখন একটু পড়ায় যাব। ক্লিয়ার? ওকে, এবার এটা পড়ো যে শুভ বগুড়া মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছেন। উক্ত পেশার উপার্জিত অর্থ দিয়ে পরিবার চালান। শুভ কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত? এইটা একটু সবাই আনসার করো। ওকে, ফারজানা আক্তার বলতেছে যে আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া তুমি কি একটু লেট করছো? আই থিঙ্ক তুমি একটু লেট করছো। একজন বলতেছে যে স্যার একটা কথা বলতাম, ক্লাসে পড়ে হচ্ছে যে তুমি কথা বললেও যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে আমাকে নক দিতে পারো, অথবা আমাদের পেজে নক দিয়ে সলভ চাইতে পারো। হ্যাঁ, এরপরে যদি পেজ থেকে সলভ না পাও বলতে পারো যে আমি দেলোয়ার স্যারের সাথে বা দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলতে চাই, দেন তাও হবে। সো তোমরা একটু আনসার করো যে শুভ কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত। শুভর কাজটা কি, সে ডাক্তারি পেশায় পড়ছে এবং ওই কি ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে, ডাক্তারি পড়ে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। দ্যাট মিনস সে এখন উৎপাদনের কোন খাতে নিয়োজিত। এবং উৎপাদনের খাত মেইনলি কয়টা বলো তো? উৎপাদনের খাত কয়টা? তোমাদের সবার জন্য কোশ্চেন, উৎপাদনের খাত কয়টা, ঠিক আছে? উৎপাদনের খাত কয়টা, এটা একটু আনসার করো আগে, এটাও আনসার করো, পাশাপাশি লিখো যে উৎপাদনের খাত কয়টা তোমরা জানো কিনা। ওকে, আইরিন গাজী বলতেছে কেবল আসলাম। সো প্যারা নাই, বিকজ আমরা বেশি কোয়েশ্চেন সলভ করি নাই, আমরা 30-40টার মতো কোয়েশ্চেন সলভ করব। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, তোমরা শেষ পর্যন্ত থাকলে আমি বেশি করে সলভ করাবো, না থাকলে টাটা দিয়ে চলে যাবো। ওকে, সো দেখো যে কি উৎপাদন খাত কয়টা, আমরা জানি উৎপাদনের খাত কি, বলো শিল্প, সেবা, কি কৃষি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি হবে, এখানে কি আছে, কৃষি না, অবভিয়াসলি ডাক্তারি কৃষির মধ্যে পড়ে না। শিল্পের মধ্যে কোনগুলো পড়ে, যেগুলো ধরো যে কি কনস্ট্রাকশন পড়ে, এরপরে হচ্ছে যে ধরো যে যেগুলা আরো কি আছে, সংযোজন শিল্প, হ্যাঁ, যেগুলা কি নির্মাণের কাজ, নির্মাণ শিল্প, এই টাইপের কাজগুলো শিল্পতে পড়ে। আর ডাক্তারি, এরপরে হচ্ছে কি আইনি সেবা, এরপর হচ্ছে কি বিদ্যুৎ সেবা, এগুলা কি বলতো সেবার মধ্যে পড়বে। ক্লিয়ার? ওকে, 6D এক্স্যাক্টলি। তাহলে তোমরা যারা ডি দিয়েছো তাদের আনসারটা রাইট। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আমরা এটা পড়বো 7 নাম্বার কোশ্চেনটা, একটু উদ্দীপকের। এটা ম্যাথ ভাই, এটা ম্যাথ, ঠিক আছে? এটা কি ওই যে উৎপাদনশীলতার অঙ্কগুলো আছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সৃজনশীল অ্যান্ড এমসিকিউ বোথ। সো এটা একটু ভালোভাবে পড়ো, আমি একটু সাইডে যাই, তোমরা যেন দেখতে পাও, ঠিক আছে? না দেখতে পেলে বলবা আমাকে। দেখো উদ্দীপকটা পড়ি। ঋতু গার্মেন্টস ফ্যাক্টরি বছরে
কি 2 লাখ একক পণ্য উৎপাদন এবং বাজারে কি 100 টাকা দরে প্রতিটি পণ্য বিক্রয় করে, ঠিক আছে। উৎপাদনের জন্য ফ্যাক্টরিতে 5 লাখ টাকার কাঁচামাল, 60 টাকার শ্রম, ও সরি ওয়েট আ মিনিট, ওকে হ্যাঁ। সো দেখো কি বলছে, 2 লাখ টাকার পণ্য উৎপাদন করে, যা 100 টাকা করে বিক্রি করে, আর তার খরচ, তাহলে এটা হচ্ছে কি ইনপুট। আমরা কি জানি যে উৎপাদনশীলতার সূত্রটা কি? সূত্রটা আমি লিখে দিচ্ছি, এরপরে তোমরা করো। ইনপুট আর কি আউটপুট। আউটপুটটা কি? ফলাফল। আউটপুট হচ্ছে ফলাফল, মানে তুমি যা পাইছো। আর ইনপুটটা কি? যা খরচ করছো ওই পণ্যটা উৎপাদন করতে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তোমার কি হচ্ছে, তার ফলাফল বা আউটপুট কত? আউটপুট হচ্ছে যে 2 লাখ একক পণ্য, প্রতিটা কত করে? 2 লাখ ইন্টু 100, 2 কোটি। এরপরে কি হবে? ওকে, কই জানি ছিলাম? ওকে এখানে, হ্যাঁ। এরপরে তার খরচ কি কি? কাঁচামাল। কাঁচামাল কত? 5 লাখ। এরপরে কত? 60 টাকার শ্রম আর 2000 ঘন্টা যন্ত্র সময়, যার মূল্য প্রতি ঘন্টা কত ভাইয়া? প্রতি ঘন্টা 20 টাকা, এবং অন্যান্য ব্যয় হচ্ছে 50,000। তাহলে আমরা তার ইনপুট আর আউটপুটগুলো একটু যোগ করি, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে ওকে হ্যাঁ, এই যে সাজিদুল ইসলাম বলছে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই মোট উপকরণের মূল্য। এক্স্যাক্টলি। তো আমরা একটু এটা যোগ করি, ঠিক আছে। একটু আমরা ইনপুট আর আউটপুটটা বের করি। দেখো ইনপুট 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 কি কি বাইরে দেখো তো। ইনপুট হচ্ছে কাঁচামাল, তার 5 লাখ, ঠিক আছে। ইনপুট কাঁচামাল 5 লাখ, 60 টাকা শ্রম, আর হচ্ছে কি 200 ঘন্টা যন্ত্র সময়, যার প্রতি কি প্রতিটা হচ্ছে 20 টাকা করে। তাহলে হচ্ছে ধরো 2000 ইন্টু 20। তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে। তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করার সুযোগ আছে, তাই না? ওকে, এইটা এরপরে প্লাস হচ্ছে যে 50,000। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল কত আসে দেখি। টোটাল আসে হচ্ছে এখানে হচ্ছে যে 2000 ইন্টু 20, 40,000, 40 আর 50, 90। তাহলে 5,90,000, হ্যাঁ 90,000 60 টাকা সাপোজ। আর এখানে কত আসে? 2 লাখ, ঠিক আছে। ওকে ওকে, তাহলে কি এইভাবে ভাগ হবে, উপরে থাকবে 2 কোটি আর এটা থাকবে নিচে কত? 5,90,060 টাকা। এটা দিয়ে ভাগ করলে কত আসে দেখো, কত আসবে এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। সো এটা আসবে হচ্ছে কি, ধরো তুমি যদি এখানে ধরো এটা কি অলমোস্ট 6 হয়ে গেছে না? 6, তাহলে 1 2 3 4 5 ঘর পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে দেখো 2 কোটিকে তুমি ক্যালকুলেটরে ভাগ করলে 33 দশমিক সামথিং, এটা খুব কাছাকাছি আসবে, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করার সুযোগ পাবা, ঠিক আছে। ওকে, সেটার আনসার কি ভাইয়া? 33.33, 33.33। ক্লিয়ার? ওকে, এবার দেখো সেম উদ্দীপকের অংশটুকু। এই যে বলছে কি, যদি উদ্দীপকে বর্ণিত কারখানাটি আরো 500 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করা হয়, তাহলে সেক্ষেত্রে কি 50,000 টাকার অতিরিক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কাঁচামালের উৎপাদনশীলতা কত হবে? তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা কিভাবে? তুমি যে কোনো উৎপাদনশীলতা বাইর করো, এটা কি হবে? নিচে কি হবে? ইনপুট, উপরে আউটপুট। আউটপুট ডিভাইড বাই, যেহেতু তোমার কোশ্চেনে বলছে কাঁচামালের, দ্যাট মিনস কি ইনপুটে কি হবে? কাঁচামাল। ইনপুট কি হবে ভাইয়া? ইনপুট হচ্ছে যে কাঁচামাল খরচ। ইনপুট তো আমরা জানি যে খরচটা কিসের হবে, কোশ্চেনে যেটা চাইবে কাঁচামাল খরচ, ঠিক আছে। আর আউটপুট যে টোটাল ফলাফলটা ছিল। ক্লিয়ার? তাহলে দেখো বলছে কি, উদ্দীপকে বর্ণিত কারখানাটিতে আরো 500 একক উৎপাদন করে, তাহলে 500 একক, এই 500 একক সমান সমান কত হবে? 500 ইন্টু প্রতিটা কত করে বিক্রি করতো? 100, ঠিক আছে। তাহলে 500 ইন্টু কত হবে? ক্লিয়ার? ওকে, তাহলে 50,000 বাড়ছে। দ্যাট মিনস আগে ছিল ধরো 2 কোটি, এখন হয়ে যাবে কি 2,50,000। ক্লিয়ার? 2,50,000 ডিভাইড বাই হচ্ছে কি কাঁচামাল। তাহলে কাঁচামালের খরচ আগে কত ছিল ভাইয়া? কাঁচামালের খরচ কোথায়? এই যে 5 লাখ ছিল, অতিরিক্ত কত হচ্ছে? অতিরিক্ত হচ্ছে 50,000। সবাই বুঝতেছে কিনা? না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা। তাহলে দেখো আগে ছিল কত? 5 লাখ, এখন হচ্ছে কি 50,000 অতিরিক্ত। দ্যাট মিনস 5,50,000।
ক্লিয়ার? তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করলেই ইজিলি পেয়ে যাচ্ছ। ওকে, সবাই বুঝছো কিনা এই ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু আসবে তোমার এমসিকিউ বলো, সৃজনশীল বলো, যে কোনো জায়গায়। সবাই বুঝছো কিনা? আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করো, আমি আবার বুঝাই দিব। তোমরা একটু কোয়েশ্চেন করো, আমি তোমাদের রেসপন্স দেখতে চাই। ওকে, দেখি তোমরা বুঝছো কিনা ম্যাথটা। তোমরা যারা আসো একটু রেসপন্স করো যে ম্যাথটা কিভাবে করতে হবে, বুঝছো কিনা। তাহলে তোমার এখানে বলছে কি যে আরো 500 একক, দ্যাট মিনস আগে ছিল কত একক? 2 লাখ একক, এখন আরো 500 একক অ্যাড হয়েছে, তাহলে 2,05,000। এই 500-র সাথে ওর প্রতি এককের দাম ছিল 100 করে, এটা গুণ করে যত হয় তত। আর কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে বলছে, দ্যাট মিনস টোটাল কাঁচামাল খরচ কত। কাঁচামাল খরচ আমার আগে কত ছিল? 5 লাখ, এখন আরো অতিরিক্ত হয়েছে কত? 50,000। তাহলে টোটালটা আমি কি করলাম? অ্যাড করলাম, অ্যাড করে ভাগ করলাম, ভাগ করলে আমার যত আসবে তত। কত আসবে? 36.45। ঠিক আছে? ওকে ওকে, অনেকে ওকে। আইরিন কাজী বলছে হ্যাঁ ভাইয়া বুঝছি, মোবারক বলছে ভাই ক্লিয়ার, সাজেদুল ভাই বুঝছি, হামিদ হোসেন বুঝছি। সো আমি ধরে নিচ্ছি যে বাকি যারা আছে সবাই বুঝছে, ঠিক আছে? কারণ ওই যে বলছে যে পাতিলের একটা ভাত টিপ দিলে বোঝা যায় যে বাকি ভাতের কি অবস্থা। তো ধরে নিলাম, বিকজ সবাই তো রেসপন্স করতেছো না, যারা করতেছে ওদেরটা আমি ধরে নিচ্ছি। ওকে, এবার দেখো উৎপাদনশীলতা নির্ণয় সূত্র কোনটি। এতক্ষণ ধরে কিন্তু আমি তোমাদেরকে ম্যাথ করাই ফেলছি, এবার আসছে সূত্রের প্রশ্ন। দেখি তোমরা এটা কি করো, সবাই একটু আনসার করো। ওকে, সবাই একটু আনসার করো। আকলামা মুন্সি, বাকিরা আনসার করো 9 নাম্বারটা। একটু আমি তোমাদেরকে সময় দিচ্ছি, হ্যাঁ, যে 15 সেকেন্ডস দিচ্ছি, তোমরা সবাই সর্বোচ্চ আনসার করবা। মিনিমাম 10 জনের আনসার আসতে হবে, না হলে কিন্তু আমি কি করবো না, বুঝবো না যে আসলে তোমরা বুঝতেছো কিনা। ক্লিয়ার? ওকে, সাজেদুল ইসলাম, সুমাইয়া খান, প্রিন্স জুনিয়র, আইরিন কাজী, হামিদ হোসেন, ওরা সবাই আনসার করে ফেলছে। ওকে, হ্যাঁ, আমরা জানি যে কি এটা আমরা আবার ইংরেজিতে আবার কি বলি বলতো? আমরা বলি যে উৎপাদন মানে কি? উৎপাদনের মূল্য বা ফলাফল, যেটা আউটপুট, ঠিক আছে? উৎপাদন বা উৎপাদনের ফলাফল। তোমার কখনো এটা ফলাফল নামেও থাকতে পারে, আর এটা কি? ইনপুট, ঠিক আছে? উপকরণ, উপকরণটা কি? ইনপুট। ক্লিয়ার? তাহলে এই যে উৎপাদন সমান সমান কি ভাইয়া? আউটপুট, উপকরণ মানে কি? ইনপুট। ক্লিয়ার? এটা মনে থাকবে। ওকে, তাহলে এখানে আনসার কি ছিল ভাইয়া? গ ছিল। এখানে কি ছিল? গ, গরুর গ। ঠিক আছে? ওকে, নিচের কোনটি উৎপাদনের মূল ভিত্তি? দেখি পোলা পাইন্স আনসার কর, দেখি কি হয়। সবাই আনসার করো, দেখতে চাই। ওকে, অনেকেই শুরু করছে আনসার। আর 10 নাম্বারটা আনসার করে ফেলো। 10। ওকে, এমডি মাসুদ আনসার করছে, এরপরে সাজিদুল ইসলাম, আফসানা ইসলাম, বাকিরা, হামিদ হোসাইন আনসার করছে। ওকে, 10 শিওর না, সুমাইয়া বলতেছে শিওর না, আইরিন কাজী বলতেছে কত। ওকে, এক একজন এক একটা দিচ্ছে, আমি আনসার দিয়ে দিব। দেখি, প্রিন্স জুনিয়র একটা দিচ্ছে, আকলাম মুন্সি একটা দিচ্ছে, ওকে, সাইম একটা দিচ্ছে। ওকে 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 ওকে, বুঝে গেছি। এটাতে মোটামুটি তোমরা কনফিডেন্ট। দেখো, উৎপাদনের মূল ভিত্তি, ঠিক আছে? মূল ভিত্তি। এখন আমাদের যে উৎপাদনটা হবে, যে হ্যাঁ, এটার মূল জিনিসটা কি? আমাদের পুরো সব কিছুর, ধরো যে এই ওয়ার্ল্ডলি লাইফটাই যদি চিন্তা করো, কি প্রকৃতি প্রদত্ত না? যদি প্রকৃতি প্রদত্ত না থাকতো, প্রকৃতি দ্যাট মিনস কি সৃষ্টিকর্তা না থাকতো, সৃষ্টিকর্তা যদি এগুলো রেডি না করতো, তুমি কাঁচামাল যদি না পাইতা, কোনো কিছুকে উৎপাদন করতে পারতা? এটা তুমি এই কি চেয়ার বলো, তুমি তোমার জামা বলো, যাই বলো, এভরিথিং। তাহলে যে উৎপাদনের মূল ভিত্তিটা আসলে কি? আমাদের প্রকৃতি। আমরা প্রকৃতি থেকে কি করি? কাঁচামাল আহরণ করি, আহরণ করে আমাদের ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করি। তাহলে এখানে সব থেকে বেশি গ্রহণযোগ্য কোনটা ভাইয়া? ভূমি। কোনটা? ভূমি। আমরা সাধারণত ভূমি বলতে কি বুঝি? সচরাচর মানে জায়গা বা জমি বুঝি, বাট কি অর্থনীতির ভাষায় ভূমি বলতে কি? প্রকৃতি প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত সবকিছু কি ভূমির মধ্যে ইনক্লুডেড। এইটা হইতে পারে তোমার নদী নালা, কি এরপরে আকাশ বাতাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, গাছপালা, মাছ,
সবকিছুই কি ভূমির অন্তর্ভুক্ত। তাহলে কি ভাইয়া আমাদের মূল কোনটা? আমাদের মূল হচ্ছে উৎপাদনের মূল হচ্ছে কি ভূমি, মানে প্রকৃতি প্রদত্ত সম্পদকেই আমাদের কাজে লাগাই উৎপাদন শুরু করতে হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা কিন্তু অনেকক্ষণ ক্লাস করে ফেলছি, 10টা এমসিকিউ সলভ করছে, আমরা আরো করব। সো তোমরা এখনো কিন্তু পোলাপাইনকে নিয়ে আসতে পারো না, একটু মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে ওদেরকে নিয়ে আসো, ঠিক আছে? আর যারা এখনো শেয়ার করো নাই, কিপটামি করতেছো, তাদের কিন্তু খবর আছে, ঠিক আছে? তোমরা একটু দ্রুত কি করো, শেয়ার করে দাও, বিকজ পোলাপাইন না থাকলে ক্লাস নিতে কেমন কেমন জানি লাগে, তাই না? ওকে, দেখো কোনটি পরিবর্তনশীল ব্যয়, এইটা আনসার করতে থাকো, আর যারা শেয়ার করো নাই শেয়ার করে ফেলো। ওকে, দেখো কোনটি পরিবর্তনশীল ব্যয়, একটু আনসার করো দেখি। জাকারিয়া হাসান বলতেছে কথা শোনা যায় না। কথা শোনা যাচ্ছে, এইটা মনে হয় তোমার শোনার যন্ত্রের সমস্যা, দ্যাট মিনস তোমার ওয়াইফাই অর নেটওয়ার্কের অবস্থা বেশি একটা ভালো না, একটু তোমার নেটওয়ার্কটা চেঞ্জ করো, ঠিক আছে? ওকে, বাকিরা শুনতে পাচ্ছে? ওকে, প্রিন্স জুনিয়র তার বন্ধুদেরকে মেনশন করে দিছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মিম আলমাস হচ্ছে যে মেনশন করছে। জাকারিয়া ভাইয়া বাকিরা তো শুনতে পাচ্ছে, বাকিরা কি শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো তো। জাকারিয়া বলতেছে ভাই শোনা যায় না, এটা ভাই তোমার নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে? আমিও তো শুনতে পাচ্ছি, দেখবা আমি তোমাকে চেক দিই, শোনা যাচ্ছে স্যার, কথা স্পষ্ট আছে। হ্যাঁ, এই যে প্রিন্স জুনিয়র বলছে স্পষ্ট আছে, প্রিন্সের উপরে কোনো কথা নাই, ঠিক আছে? ও যা বলবে তাই। ওকে, তাহলে ভাইয়া তোমার নেটওয়ার্কের সমস্যা, জাকারিয়া তুমি একটু পরিবর্তন করো। কোনটি পরিবর্তনশীল ব্যয়? তোমরা জানো যে কি পরিবর্তনশীল ব্যয় কোনটা, যেটা কি পরিবর্তন হয় যে ব্যয়টা, মানে সাধারণ সেন্সে। এখন আমরা যদি ইয়া করি, কি বলে, কই এখানে কি কি আছে অপশন? কাঁচামালের ক্রয় বাবদ খরচ, উচ্চ কর্মকর্তার বেতন, কি ভারী যন্ত্রের ক্রয় বাবদ ব্যয়, কারখানা ভাড়া। মানে এখানে অপশনগুলো কম্পারেটিভলি ইজি, তুমি ধরতেই পারতেছো। যেমন ধরো কারখানা ভাড়া কি ফিক্সড বা স্থায়ী ব্যয় কোনগুলো, এগুলো জানো যে তোমার উৎপাদন হোক বা না হোক যে ব্যয়গুলো কি স্থির থাকবে, হ্যাঁ স্থায়ী থাকবে। তাহলে কারখানা ভাড়া, তোমার কারখানাতে উৎপাদন হোক বা না হোক ওই ভাড়া ফিক্সড, তাই না? ভারী যন্ত্রপাতির ক্রয় বাবদ ব্যয়, তুমি যখন যন্ত্রপাতিটা কিনবা, তুমি একটা মেশিন কিনবা, ওইটা তো তুমি একবারে কিনে নিয়ে আসবা, কি এই খরচটা কি তোমার ফিক্সড, তুমি উৎপাদন করো আর না করো ফিক্সড। এই যে ধরো আমি এই যে ডিজিটাল বোর্ড যেটাতে ক্লাস নিতেছি, এখন আমি ক্লাস নেই বা না নেই, আমার এই কি এই খরচটা ফিক্সড। এরপরে কি উচ্চ কর্মকর্তার বেতন, হ্যাঁ ধরো যে আমাদের সিইও বা যারা কি বড় বড় কর্মকর্তা থাকে তাদের বেতন কি থাকে, ফিক্সড থাকে। আবার কিছু থাকে ডেইলি লেবারার, যারা হচ্ছে মজুর, কি দিন মজুর থাকে, ওদের সাথে কন্ট্যাক্ট থাকে, এরকম থাকে না যে তুমি যে কয়টা পণ্য উৎপাদন করবা এই কয়টা হচ্ছে কি তুমি ওই কয়টা অনুযায়ী স্যালারি পাবা, ওদের হিসাব আলাদা। নর্মালি কি হয়, বেতনও ফিক্সড থাকে। তো কাঁচামালের ক্রয় বাবদ খরচ এটা কি ফিক্সড না। ধরো তুমি যদি ধরো 5টা শার্টের জন্য সুতা কিনো, তোমার খরচ ধরো যে কি একটা শার্টে, ধরো একটা শার্ট সাপোজ তুমি হচ্ছে কি করবে, একটা শার্ট কিনবে, একটা শার্ট কিনলে ধরো যে প্রত্যেকটা শার্ট 100 টাকা করে, 5টা কিনলে কত 500, 10টা কিনলে কত 1000। এখন তুমি যদি একটা কিনো তাহলে কি 100 টাকা। দ্যাট মিনস তোমার কি হচ্ছে, এটা পরিমাণের সাথে সাথে কি হচ্ছে বলতো, পরিমাণের সাথে সাথে তোমার খরচ উঠানামা করতেছে, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তুমি যদি ধরো যে কাঁচামালের ক্রয়, কাঁচামাল ক্রয় করো, তুমি যদি ধরো যে 100 কেজি কিনো, তাহলে তোমার যে খরচ 50 কেজি কিনলে ওইটা কি কমে আসবে, বাট এগুলো তো তোমার ফিক্সড, ঠিক আছে? তাহলে যেই খরচটা পরিবর্তন হয়, ঠিক আছে, উৎপাদনের পরিমাণের সাথে রিলেটেড, তুমি যদি কি করো যে কোনো পণ্য যদি বেশি আকারে উৎপাদন করো, তোমার কি হয় বলো তো, একক খরচ কি হয়, কম হয়। ওকে, 11 ক, হ্যাঁ তাহলে তোমরা যারা ক আনসার করছো, কাঁচামালের ক্রয় বাবদ খরচ, এটা মানে একদম কমন, বুঝতেছো, নর্মাল। হ্যাঁ, ওকে। এরপরে দেখো 12 নাম্বারটা, নিচের কোনটি ভূমির উদাহরণ? দেখো এখন দেখি তোমরা কারা পারো, বিকজ একটু আগেই আমি কিন্তু বলে দিছি যে ভূমি কি। ভূমি আমরা নর্মালি যেটা বুঝি যে জায়গা জমি হবে, স্থান হবে, মাটি হবে, এরকম না, প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে সবকিছু ভূমি। তাহলে এখানে আনসার কি হবে, একটু আনসার করো সবাই। ওকে ওকে, সুমাইয়া খান আনসার করে ফেলছে, আইরিন কাজী, ওকে আফসানা ইসলাম, বাকিরা দ্রুত আনসার করো। এই যে দ্রুত আনসার করলে না
কি হয় যে আমি দ্রুত তোমাদের ইয়া করতে পারি, ক্লিয়ার, দ্রুত অন্য টপিক পড়াইতে পারি। ওকে, সো একটু দ্রুত করো। অনেকে আনসার করে ফেলছে, সাবাস, বাঘের বাচ্চা, ঠিক আছে। যাই হোক, এখন আর বাঘের বাচ্চা বলতে ভয় লাগে, বুঝছো। বাংলাদেশ ক্রিকেট দল যা খেলতেছে, ওদের লোগোতে যে টাইগার আছে ওই টাইগারের বিলাই বানাই ফেলছে। আমি এখন কেউ মানে বাঘের বাচ্চা বলে যে, মানে আগে কি বাঘের বাচ্চা বললে গর্ববোধ হইতো, এখন বাঙালি ক্রিকেট দলকে তো আমরা টাইগার বলি। এখন আর টাইগার বললে মানুষজন কি মায়ের দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আর আমি কাউকে টাইগার টুইগার বলি না। যাই হোক, ওকে, তাহলে দেখো নিচের কোনটি ভূমির উদাহরণ। এখানে দেখি কারা কারা ভুল করছে, দেখি কেউ ভুল করছে কিনা। ভেরি গুড, এভরিওয়ান যারা আনসার করছে প্রত্যেকেই সঠিক আনসার করছে। দেখো তো এখানে কি কি আছে। নিচের কোনটি ভূমির উদাহরণ। আমরা বলছি যে প্রকৃতি প্রদত্ত যা কিছু। আসবাবপত্র কি, এটা সেকেন্ডারি গুডস, এটা তো প্রাথমিক না। হ্যাঁ, আমরা কি করি, কাঠ থেকে আসবাবপত্র তৈরি করি, গাছ আনি, এটা প্রথম প্রাথমিক যে প্রোডাক্টটা ওইটা থাকে হচ্ছে কি প্রাকৃতিক, বাট এটা না। হ্যাঁ, দালান কোঠা এটাও না। কাঁচামাল, কাঁচামালটা অনেকেই কনফিউজ হইতে পারে যে ভাই এটা কেন প্রাকৃতিক বা ভূমি হইল না। কারণ কাঁচামালটা কি হয় বলতো ভাইয়া, তুমি র প্রোডাক্টটা থেকে যখন তুমি কি করো যে অন্য প্রোডাক্ট সেকেন্ডারি গুডস হিসেবে তৈরি করো, তখন এটা হয় কাঁচামাল। এটা তাহলে কি সরাসরি প্রাকৃতিক না। কিন্তু খনিজ সম্পদ, খনিজ সম্পদে কি কি আছে, তেল, গ্যাস, হ্যাঁ, পেট্রোলিয়াম, কয়লা, এগুলা কি সরাসরি কি প্রাকৃতিক সম্পদ। এই জন্য কি হবে, খনিজ সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ওকে, প্রিন্স জুনিয়র বলতেছে ক্রিকেট কোনো স্পোর্টস না। শাহিন বলতেছে ভাই একমত আপনার সাথে, টাইগার বলার কোনো দরকার নাই। হ্যাঁ ভাই, আমিও মাপ চাইছি এতদিন ধরে টাইগার যাদেরকে বলতাম। এরপরে সুন্দরবনের যে টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ওর কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি মনে মনে, ঠিক আছে। সো আসলে টাইগারের কাছে ক্ষমা চাওয়ার এখনই আমাদের মুখ্যম সময়, ক্ষমা টমা চেয়ে নেওয়া উচিত। এতদিন ধরে টাইগারকে আমরা জ্বালাইছি। যাই হোক, ওই টাইগার গোল্লায় যাক। তোমরা যারা টাইগার আছো, তোমাদের উদ্দেশ্যে বলা যে ভাই তোমাদের পাবলিক ইউনিভার্সিটিতে কি করতে হবে, পড়ার তো স্বপ্ন আছে, তাই না? সবার স্বপ্ন আছে, সবার বাপ মার স্বপ্ন থাকে, নিজের স্বপ্ন থাকে। সো এটার জন্য তোমাদের একটা ভালো গাইডলাইন লাগবে। এই জন্য আমাদের এবং আমাদের ক্লাস সম্পর্কে তো তোমাদেরকে বলার কিছু নাই, তোমরা অলরেডি ক্লাস করতেছো, তোমাদের সিনিয়ররা যারা আছে ওদের থেকে তোমরা আইডিয়া নিতে পারো। তো প্রত্যেকটা সাবজেক্টেই কি করব, আমরা তোমাদের কি একদম যথেষ্ট পরিমাণে একদম শেষ পর্যন্ত থাকবো, ক্লাস নিব, যা কিছু লাগে। আর ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের এই যে এডুকেশন পেজে নক দিবা, অথবা এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা কি করবা, কল দিবা। সো এটা নিয়ে বেশি বলার কিছু নাই। কারণ কি বলতো, জ্ঞানীদের জন্য কি ইশারায় যথেষ্ট। তোমরা যারা জ্ঞানী, তোমরা যারা ভার্সিটিতে পড়তে চাও, তাদের জন্য ইশারায় যথেষ্ট। আমি ইঙ্গিত দিয়ে দিছি, বাকিটা তোমরা করবা। এবার বলো, অর্থনীতির দৃষ্টিতে ভূমির আওতা বহির্ভূত কোনটা? বহির্ভূত মানে তো বুঝো কোনটা ভূমি না আর কি। বহির্ভূত মানে কি বাহিরে, কোনটা ভূমি না। আনসার করো। ওকে, প্রিন্স জুনিয়র বলতেছে হইছে আমার স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আজকে হচ্ছে কি ম্যান অফ দ্য ম্যাচ বলে না, ম্যান অফ দ্য ক্লাস হবে মনে হয় প্রিন্স জুনিয়র, ঠিক আছে। নেক্সট থেকে আমি এরকম করব, একজন ম্যান অফ দ্য ক্লাস নির্ণয় করব, যে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে, বন্ধুদেরকে কি মেনশন করবে, শেয়ার করবে। আমি ম্যান অফ দ্য ক্লাস নির্ণয় করব, এরপরে ওরা আমি পার্সোনালি গিফট দিব, অফিসিয়ালি না, পার্সোনালি, ঠিক আছে। ওকে, সো তোমরা একটু আনসার করো। অর্থনীতির দৃষ্টিতে ভূমির আওতা বহির্ভূত কোনটি? হ্যাঁ, মারিয়া রহমান এখনো 12 আনসার করতেছে। 12 কেন, 13 করো। ওকে, মোবারক আনসার করছে, আফসানা করছে, এরপরে কি সানজিদা ইসলাম, বাকি অনেকেই করে ফেলছে, আইরিন করে ফেলছে, ঠিক আছে। ওকে, সো দেখো যে অর্থনীতি ভূমির আওতা বহির্ভূত। তো আমরা বলছি যে প্রকৃতি প্রদত্ত যা কিছু, পানি প্রকৃতির, আলো প্রকৃতির, বাতাস প্রকৃতির। বিদ্যুৎটা কি করি আমরা বলতো, বিদ্যুৎ আমরা উৎপাদন করি। দ্যাট মিনস এইটাই হবে কি আনসার। এ হচ্ছে কি কালপ্রিট, ঠিক আছে। এ কি ভূমির মধ্যে বহিরাগত, যারা সাট গাইয়া আসো হেতারা কি জানি বইঙ্গা, ও হচ্ছে কি বইঙ্গা। তাহলে বিদ্যুৎ হচ্ছে কি ভূমির অন্তর্ভুক্ত না। ক্লিয়ার, বইঙ্গা। ওকে, শ্রম বিভাজনের ধারণা প্রবর্তন করেন কে? বলো দেখি তোমরা আসলে কতটুকু পড়ছো। এটা অনেকটা ম্যানেজমেন্ট রিলেটেড মনে হইতে পারে, বাট তোমরা ওই যে উৎপাদনের যে চ্যাপ্টারটা ওখানে পড়ছো না, সংগঠনের যে টপিকটা, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই এইটা রিলেটেড। সবাই আনসার করো।
প্রিন্স জুনিয়র বলতেছে আমি মনে করছি রোহিঙ্গা, ওই রোহিঙ্গা বোয়িঙ্গা একই, ঠিক আছে বলো। শরীফ আমান বলতেছে ভাইয়া মাত্র কারেন্ট আসলো। ওহো, শরীফ আমানের ওইদিকে না মানে এই কারেন্ট ছিল না, স্যাড। যাই হোক, এখনো আমরা অনেক প্র্যাকটিস করব, মাত্র অল্প কিছু প্র্যাকটিস করছি 15টা, এটাই বাকি অংশটুকু তুমি পরে দেখে নিও, ঠিক আছে। এখন লাইভটা করো, সো আনসার করে ফেলো দ্রুত। বাকিরা, শ্রম বিভাজনের ধারণা প্রবর্তন করেন কে? কে সেই ব্যক্তি দেখি তো। সাকিব আল হাসান জয় বলতেছে ভাইয়া কয়টা বাজে? এহে, তোমার নামটা পড়ে তো আমার মুডটা নষ্ট হয়ে গেল। সাকিব আল হাসান, এই যে সাকিব আল হাসান, শান্ত, এরপরে কি কি মুস্তাফিজ, এই সব নাম দেখলে এখন মেজাজ খুব খারাপ হয়, বুঝছো। সো কি বলবো, যাই হোক এটা তোমার দোষ না, এই দোষ হচ্ছে যে ওই যে টাইগার নামক বিলাইদের। যাই হোক, খুবই মেজাজ খারাপ। প্রত্যেকদিন আমরা ক্লাস শুরু করি ধরো যে 8:05 8:10-এ, ধরো যে মানে আগের ক্লাসটা যখন শেষ হয় এর পরে আমাদের কমার্সের প্রত্যেকদিন বিষয়ভিত্তিক ক্লাসগুলো হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, অনেকে আনসার করে ফেলছে। তাহলে দেখেন, শ্রম বিভাজনের ধারণা প্রবর্তন করেন কে? শ্রম বিভাজন, ওকে ওকে, হ্যাঁ এডুকেশন পেজে, হ্যাঁ পেজে দেওয়া থাকে। এরপর আমরা প্রত্যেকদিন, আমাদের কিন্তু গ্রুপ আছে, তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো পেজে, আমাদের কিন্তু এইচএসসি 24 ফাইনাল সাজেশন গ্রুপ আছে, মানে এইচএসসি 25-এর আলাদা গ্রুপ আছে। তো তোমরা ওখানে আমাদের কি করতে পারো, রুটিনগুলো পাবা, গ্রুপে জয়েন হয়ে যাবা, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, কোনটির উপর সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে সর্বাধিক? এটা একটু দেখো, কোনটির উপর সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে সর্বাধিক, মানে কি কি থাকলে, মানে কি মোটিভেট করলে তোমার আসলে সঞ্চয় করতে মন চায়, ঠিক আছে। ওকে, একটু সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখো, একটু দ্রুত আনসার করো, হ্যাঁ। একটু সবাই, ওকে। 15 নাম্বারটা একটু ভালো করে দেখাবো। আচ্ছা হ্যাঁ, 15 নাম্বারটা ভাই অ্যাডাম স্মিথ ছিল, বলে তো দিলাম। 15 নাম্বারটা কি হবে ভাইয়া? শ্রম বিভাজনের ইয়া দেখে অ্যাডাম স্মিথ, শ্রম বিভাজনের প্রবক্তা বা জনক, হ্যাঁ যাই বলো, এটা কে হবে? অ্যাডাম স্মিথ। ক্লিয়ার? সবাই বুঝছো 15 নাম্বার কি হবে? অ্যাডাম স্মিথ। ওকে, এবার 16 নাম্বারটা দেখি, কোনটির উপর সঞ্চয়ের ইচ্ছা বেশি করতে মন চায় দেখি। ওকে, তোমরা মেসেঞ্জার, আচ্ছা হ্যাঁ, যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, শরীফ আহমান একটু ওদেরকে অ্যাড করে দিও। ওকে হ্যাঁ, তাহলে এখানে দেখো যে আমরা আসলে ধরো ব্যাংকে যখন টাকা রাখতে চাই, আমরা কি খুঁজি বলো তো? কি খুঁজি? যে আমার সুদ কত দিবে, তাই না? সো এখানে কি হবে? সুদের হার হচ্ছে কি আমাদেরকে সঞ্চয় করতে উদ্বুদ্ধ করে, ঠিক আছে। যে আমরা অনেকেই দেখে কি যে সুদের হার বেশি নাকি, মানে আমরা লাভ খুঁজি না বেশি বেশি, যে আমরা কোত্থেকে মুনাফাটা বেশি পাবো, রিটার্নটা বেশি পাবো। সো আমরা সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে সর্বাধিক কিসের উপর? সুদের হার উপর। সুদের হার যদি বেশি থাকে, তুমি যদি ব্যাংক থেকে বেশি পাও, তাহলে কি করো? ওই যে আমরা ফাইন্যান্সে হিসাব করি না যে যমুনা ব্যাংক না রূপালী ব্যাংকে রাখবো, কোন ব্যাংকে রাখি দিন শেষে, যেখান থেকে আমি সুদ বেশি পাই, তাই না? যদিও আমাদের ধর্মীয়ভাবে ইসলামে সুদ হারাম, বাট আমাদের জীবনে সুদ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এটা আসলে যতটুকু পারা যায় হচ্ছে কি সুদ মুক্ত থাকতে হবে। বাট এখানে আনসারের জন্য কি আনসার কি হবে? সুদের হার। সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? না বুঝলে বলো, আর বুঝিয়া থাকলে 17 নাম্বারটা আনসার করো। ওকে, আপাতত তোমাদের মেসেঞ্জার গ্রুপ নিয়ে এখন গসিপ করতে হবে না, এখন আনসার করো। শরীফ রহমান বা অন্যান্য যারা আসো, তোমরা এটা ক্লাস শেষে নিজের অ্যাড হয়ে নিও, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ফেসবুক গ্রুপটা, ফেসবুক গ্রুপেই সব থেকে বেশি আমাদের আপডেটগুলো যায়, ঠিক আছে।
কারখানার ব্যবহৃত যন্ত্রপাতি কোন ধরনের উপকরণ বলো তো? কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি কোন ধরনের উপকরণ বলো? ওকে, আইরিন কাজী আনসার করছে, মোবারক আনসার করছে, মুন্সি আনসার করছে, আফসানা, শরীফ রহমান, মিম, প্রিন্স জুনিয়র, ওকে, সানজিদা ইসলাম। ওকে, তাহলে দেখো, হ্যাঁ, কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি আমরা মূলধনকে কি বলি বলতো? মূলধনকে বলি কি উৎপাদনের উৎপাদিত উপাদান। আবার মূলধন দিয়ে কি করি আমরা? উৎপাদনের কাজটা করি। তো এই যন্ত্রপাতি জিনিসটা আসলে আমাদের কি কাজে লাগে বলতো? উৎপাদনের কাজে লাগে, আমরা যেন টাকা কি করতে পারি, কি উঠাইতে পারি, আমরা বিনিয়োগ করতে পারি, তাই না? সো যন্ত্রপাতি কি আমাদের একটা বিনিয়োগ না? এটা থেকে আমি কি করবো? পণ্য উৎপাদন করবো, এখান থেকে আবার টাকা কি করব? ব্যাক পাবো। দ্যাট মিনস এটা কি ভাইয়া আমাদের একটা মূলধন। ক্লিয়ার? এরপর দেখো 18, চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি বন্টনের সংগঠন কোনটি? এটা আনসার করা। আই নো তোমরা সবাই পারবা, দ্রুত আনসার করে ফেলো, সবাই একটু দ্রুত আনসার করে ফেলি। ওকে, সবাই একটু আনসার করি। ওকে, অনেকে আনসার করে ফেলছে, অনেকেই। নাইস। দেখো, যে চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি আমরা জানি যে এখানে কি কি ব্যবসায় আছে, একটু অপশনগুলো দেখি। এক মালিকানা ব্যবসায়ের মূল কাহিনী কি? মালিক একজন থাকবে, দ্যাট মিনস চুক্তির এখানে কোনো হিসাব নিকাশ নাই। এরপরে যৌথ মূলধনী ব্যবসায় কি? যৌথ মূলধনী আমরা ব্যবসাটা জানি যে এটা একটা আইন দ্বারা সৃষ্ট ব্যবসা, এর কি আলাদা ব্যক্তিত্ব থাকে, ঠিক আছে? সো এখানে কি, এখানে যে চুক্তি দিয়ে কিছু হয় না, এটা পুরোপুরি কি আইনানুগ কি পরিচালনা হয়। অংশীদারি ব্যবসাটা কি ভাইয়া? এখানে 2 থেকে 20 জন সর্বোচ্চ, আর যদি এটা ব্যাংকিং ব্যবসা হয় 10 জন, ঠিক আছে? তাহলে এই যে কি এখানে যে 2 থেকে কি 20 জন অংশীদার থাকে, এদের মধ্যে ব্যবসাটা পরিচালনার জন্য যে বা অন্যান্য ডিসিশনগুলো, এগুলো কিসের ভিত্তিতে হয়? চুক্তির ভিত্তিতে। আবার চুক্তি কত রকমের হইতে পারে? চুক্তি থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা ম্যানেজমেন্টে, ঠিক আছে? চুক্তিতে আসবে যে চুক্তি লিখিত, অলিখিত, নিবন্ধিত। হ্যাঁ, চুক্তি কি রকমের হইতে পারে? চুক্তি কি হইতে পারে? লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে, লিখিত ও নিবন্ধিত হইতে পারে, ঠিক আছে? ওইটা হচ্ছে ম্যানেজমেন্টের আলাপ। সো বেসিক জিনিস যেটা কি, অংশীদারি ব্যবসায় কি হয়? চুক্তির ভিত্তিতে কি হয়? ওদের মধ্যে ডিলিংসটা হয়, ব্যবসাটা কিভাবে পরিচালনা করবে, কে কতটুকু মুনাফা নেবে, কে ব্যবসা পরিচালনা করবে বা কে করবে না, এই সব কিছু আলোচনা কোথায় হবে? এই অংশীদারি ব্যবসায় চুক্তির ভিতরে। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার 18 নাম্বারটা? সো এইটা নিয়ে আর বলার কিছু নাই ভাই, ইশারায় যথেষ্ট জ্ঞানীদের জন্য। এখন তুমি তুমি ডিসিশন নিবা, তুমি জ্ঞানী না তুমি বোকা, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন নিচের কোন সংগঠনটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী? আচ্ছা, নিচের কোন সংগঠনটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী? কৃত্রিম ব্যক্তিসত্তা কি? এটা কিন্তু তোমার ম্যানেজমেন্টে সৃজনশীলে আসবে, সৃজনশীলে খ নাম্বার কোশ্চেন, যে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝো? কৃত্রিম ব্যক্তিসত্তা কি ভাইয়া? যে ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আচরণ করার অধিকার পায়, কিভাবে? আইন দ্বারা, ঠিক আছে? আইনের কারণে, হ্যাঁ, কি পায়? সে ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় আচরণ করার সুবিধা পায়, সে ব্যক্তির ন্যায় কি করতে পারে? চুক্তি সম্পাদন করতে পারে, সে ব্যক্তির ন্যায় নামের সিলমোহর কি ব্যবহার করতে পারে। এই জন্য এটা কি বলে? কৃত্রিম ব্যক্তিসত্তা। তাহলে কোন প্রতিষ্ঠান পারে? এক মালিকানা মালিক একজন, এটা পারে না। অংশীদারি ব্যবসা পারে না। কি পারে? যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি ব্যবসায় কি, এটাকে কি বলে? কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান। ক্লিয়ার? ওকে, উৎপাদনের উপাদান সমূহ একত্র করেন কে? এটা একটু আনসার করো। আচ্ছা, এটা একটু আনসার করো যে উৎপাদন উপাদান সমূহকে একত্র করেন কে? কে করে ভাইয়া? এটা একটু বলো দেখি। উৎপাদনের যে উপকরণ, উৎপাদন উপকরণ কয়টা? এটা তো জানো, 4টা, তাই না? কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আফসানা ইসলাম বলতেছে যৌথ মূলধনী। এখানে কি যৌথ মূলধনী অপশন আছে? এটা কি আগেরটা বললো কিনা আমি বুঝতেছি না, যাই হোক। ওকে,
আচ্ছা, তামিম আনসার করছে, মোবারক আনসার করছে, সুমাইয়া, জাকিয়া সুলতানা, এরপর হচ্ছে কি স্বাধীন দেবনাথ, এরপর রিফাত আনসার করছে, এরপর ওকে হামিদ হোসেন আনসার করছে, অনেকে আনসার করছে, কেউ কেউ আবার ভুলও করছে। হ্যাঁ, সো তোমরা যারা ভুল করছো আমি নাম বলবো না, বিকজ নাম বললে হয়তো তোমরা লজ্জা পেতে পারো, বা তোমরা হয়তো ইয়া করতে পারো যে পরে আর আনসার নাও করতে পারো যে ভয়ে যে, বাট এখানে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট নিজেকে যাচাই করা, নিজের ভুলগুলা শুধরানো, এই জন্যই। ঠিক আছে, এখানে তোমার পাশে তোমার গার্লফ্রেন্ড বসে আছে না, বা তোমার ক্লাস বসে আছে না, এই যে অফলাইনে যেটা হয় যে আমি দাঁড়াইলাম পারলাম না, সবাই এরকম করে একটা লুক দিবে, হ্যাঁ এইটা তো হচ্ছে না, তাই না? তুমি তোমার ঘরে রুমে বসে আনসার দিবা। সো এখানে কি ভুলগুলো তুমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবার জন্য কি এই ভুল নেক্সট টাইম না হয়। তাহলে দেখো, উৎপাদন উপকরণ আমরা জানি যে কি চারটার মধ্যে কি ভূমি প্রকৃতি প্রদত্ত, শ্রম কি মানবিক উপাদান, ঠিক আছে, এটা পচনশীল উপাদান, ঠিক আছে, এরপরে কি আছে মূলধন আমরা কি করি বিনিয়োগ করি, অর্থ দিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। এই যে তিনটা উপাদান, এই তিনটা উপাদানকে সঠিকভাবে পরিচালনা করার কাজই হচ্ছে কি সংগঠন। 4 নাম্বার যে উপাদানটা সংগঠনের কাজ কি বাকি যে তিনটা উপাদান এদেরকে একত্রিত করা, সঠিক জিনিসকে সঠিক স্থানে রাখা, সঠিকভাবে পরিচালনা করা। সো সংগঠনের কাজটা যে করে তাকে কি বলে সংগঠক, ঠিক আছে, সংগঠনের কাজটা যে করে তাকে কি বলে সংগঠক। শ্রম যে দেয় তাকে কি বলে শ্রমিক, শ্রম যে দেয় তাকে কি বলে কি শ্রমিক। সংগঠনের কাজটা যে করে বা সংগঠিতকরণ যে করে তাকে বলে কি সংগঠক। তাহলে উৎপাদনের উপাদানসমূহকে কি একত্রিত করে কে? সংগঠক। আর ভুল হবে? ভুল হবে না। ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের আর কারো ভুল হবে না। ভুল হবে? যারা ভুল করছিলা অনেকে ঘ দিছে, অনেকে আবার খ দিছে, আমি 2-1 জনকে দেখছি। ঠিক আছে, তোমরা এই ভুলগুলা শুধরে নিবা। ক্লিয়ার? ওকে, এবার বলো যে সেবার বৈশিষ্ট্য কোনটি? সেবার বৈশিষ্ট্য পড়াইতে একদম তামা বানাই ফেলছি। এইটা যদি ভুল করো খবর আছে। ওকে, প্রিন্স জুনি বলতেছে ক্লিয়ার। ওকে, আর আমাকে না স্যার বলবা না, ঠিক আছে? স্যার বললে কেমন জানি একটু বয়স্ক লাগে, ঠিক আছে? বয়স হয় নাই, এখনো বিয়ের সাথে কিচ্ছু করি নাই, মাত্র ভার্সিটিতে পড়তেছি, ঠিক আছে? সো ভাইয়া বলবা, এইটাতে বেশি কমফোর্টেবল, ঠিক আছে? একটু বয়স্ক লাগে। স্যার অনেক ভারী শব্দ, ঠিক আছে? স্যার বললে কেমন জানি লাগে। ভাইয়া বলবা যে দেলোয়ার ভাইয়া, ঠিক আছে? ভাইয়া শুনতেও ভালো লাগে। ওকে, আচ্ছা, একে কি করা উচিত? এই যে কি এলসা আন্না বলতেছে ভাইয়া এটা কোন অধ্যায়? মানে ওই যে কি বলে একটা প্রচলিত প্রবাদ আছে না, কি গীতা পড়া সারা রাত, গীতা পড়ার পর সকালে উঠা বলে কি জানি সীতাকার বাপ নাকি কি জানি, আমি এক্সাক্টটা ভুলেও গেছি, ঠিক আছে? সো ও রামায়ণ পড়ার পরে বলতেছে কি সীতাকার বাপ। সো কোশ্চেনটা এরকম, পুরা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সে আইসা বলতেছে এটা কোন চ্যাপ্টার? ভাই এটা মার্কেটিং ফার্স্ট পেপারের ওভারঅল যে 3-4টা শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে ওখান থেকে মিক্সড করে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে। সো আই থিঙ্ক তোমাদের প্যারা হবে না। ওকে, আশরাফ আমার বন্ধু লাইভটা দেখতেছে, সে হচ্ছে যে লাইভ জয়েন করছে, হচ্ছে যে সে সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, তোমার পা ভালো হয়ে যাক, দ্রুত সুস্থ হয়ে যাও। সে আবার অ্যাক্সিডেন্ট করছে খেলতে গিয়া। যাই হোক, তাহলে এখানে দেখো সেবার বৈশিষ্ট্য কোনটা ভাই? সেবার বৈশিষ্ট্য কি আমরা জানি, অপশনগুলো একটু পড়ি তাহলে তোমাদের জন্য ইজি হবে। বলতে অবিচ্ছেদ্যতা মানে কি? যা কি বিচ্ছেদ করা যায় না, ঠিক আছে? মানে ধরো যে কি পণ্যের ক্ষেত্রে কি হয়, ধরো এই ফোনটার মালিক আমি, এই ফোনটা তোমাকে দিয়ে দিলাম, দ্যাট মিনস কি আমার থেকে চলে গেল, বিচ্ছেদ হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে? বাট সেবার ক্ষেত্রে কি হয় না, এই যে আমি যে তোমাকে পড়াচ্ছি, ক্লাসটা নিচ্ছি, তুমি ক্লাস করে চলে যাবা, হ্যাঁ, যার কি সকিনা তার ঘরে, মর্জিনা তার ঘরে, হ্যাঁ, সবাই তার ঘরে চলে যাবে, ঠিক আছে? বাট আমার যে পড়ানোর যে স্কিল বা পড়ানো, এটা তো চলে যাবে না। এটা কি তুমি কি আমার থেকে আলাদা করতে পারবা না। এটাকেই বলতেছে কি অবিচ্ছেদ্যতা। তাহলে সেবার অন্যতম একটা বৈশিষ্ট্য কি অবিচ্ছেদ্যতা। দ্যাট মিনস কি যে সেবা দিবে, সেবা দাতা থেকে সেবাকে আলাদা করা যায় না। ধরো তুমি সেলুনে চুল কাটাও, দ্যাট মিনস ওর যেই চুল কাটানোর দক্ষতা, তোমাকে চুল কাটাই দিলে কি তার এই দক্ষতাটা তুমি বাসায় করে নিয়ে যেতে পারবা যে আমি তোরে টাকা দিছি,
যে তোর চুল কাটার দক্ষতা আমি নিয়ে যাবো পকেটে করে, পারবা না। সেবার ক্ষেত্রে কখনোই কি করা যায় না, সেবাকে সেবা দাতা থেকে আলাদা করা যায় না। কিন্তু পণ্যের ক্ষেত্রে কি করা যায়, মালিক থেকে আলাদা করা যায়। এই ফোনটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুই ফোন নিয়ে বাসায় চলে গেলা, বা তুমি ওই যে রহিম চাচার দোকান থেকে কি একটা কোল্ড ড্রিঙ্কস কিনলা, হ্যাঁ স্পিড কিনলা, খাইতে খাইতে বাসায় চলে আসলা, প্রোডাক্টটা কি হইলো, বিচ্ছেদ হয়ে গেল। তাহলে এখানে আনসার কি হবে, অবিচ্ছেদ্যতা। দৃষ্টিগোচরতা মানে কি, দৃষ্টিগোচরতা মানে যে কি, যা দেখা যায়। সেবা কি, সেবা আমরা বলি যে কি সাধারণত কি হয় না, দেখা যায় না, ধরা যায় না, ঠিক আছে, কি করা যায়, অনুভব করা যায়, ঠিক আছে। অপরিবর্তনশীলতা, অবশ্যই সেবা পরিবর্তনশীল। বিকজ ধরো আজকে আমার মুড ভালো, আমি তুমি খুব ভালোভাবে পড়াইতেছি, ধরো গতকালকে আসলাম, ধরো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মাথা মুথা খুব গরম, তুমি উল্টাপাল্টা কমেন্ট করলা আর আমি দিলাম তোমাকে ধুইয়া, তাহলে কি হবে, সেবা অবশ্যই কি হবে, পরিবর্তনশীল, ঠিক আছে। সেবার ক্ষেত্রে কোয়ালিটি কি হবে, পরিবর্তনশীল। হ্যাঁ, এরপর সংরক্ষণ ক্ষমতা, সেবা কি করা যায় না, সংরক্ষণ করা যায় না। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য কি হয় না, সেবার সাথে যায় না, এটা কি সেবার অন্যতম একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে, এলসা আন্না বলতেছে ভাইয়া মাত্র আসছে এর জন্য জানতাম না, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি লেট হইলেও তো জয়েন করছো। সো আমাদের রেগুলার 8টার পর কি হয়, আমাদের গ্রুপ সাবজেক্টের মানে কমার্সের ক্লাসগুলো হইতে থাকে। সো তোমরা 8টার পরে সবাই সিট বেল্ট বেঁধে রেডি হয়ে যাবা, ঠিক আছে। ওকে, সেবার বৈশিষ্ট্য কোনটি, হ্যাঁ সেবার বৈশিষ্ট্য তো অবিচ্ছেদ্যতা। অবিচ্ছেদ্যতা মানে কি করা যায় না, যে সেবাকে সেবা দাতা থেকে আলাদা করা যায় না। সবাই বুঝছো কিনা এটার আনসারটা একটু সবাই বলো তো, এটা একটু মোটামুটি কনফিউজিং বলা যায়, ঠিক আছে, সবাই বুঝছো কিনা। এই যে শরীফ আমান কনফিউজ, বলতে ভাই সেবা বলতে বোঝানো হয়েছে কাউকে সেবা দেওয়া, তাহলে আনসার হবে সেবার সাথে রিলেটেড, কিন্তু অবিচ্ছেদ্যতা কিভাবে, নাকি অবিচ্ছেদ্যতাই তো। সেবার বৈশিষ্ট্য কোনটা, সেবার বৈশিষ্ট্য কি, অবিচ্ছেদ্যতা, মানে কি সেবা এবং সেবার কি সেবা দাতাকে আলাদা করা যায় না, এটাই বৈশিষ্ট্য। আর বাকিগুলো তো কি যায় না, বাকিগুলো তো যায় না। সেবা কি দেখা যায় না, আমরা জানি এটা একটা, ওই যে তোমার এইচএসসির বইতেই স্পষ্ট লেখা আছে, সংরক্ষণ করা যায় না। কি সেবা পরিবর্তনশীল, আমি তো ব্যাখ্যা করেই দিলাম। এরপরও কি কারো কোনো কোশ্চেন আছে, এই কোশ্চেনটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, একটু আওয়াজ দাও জনগণ। জি ভাইয়া ক্লিয়ার। ওকে মিরাজ ক্লিয়ার। এই শরীফ আমান ভাইয়া তুমি বুঝছো কিনা এটা বলো, তুমি যেহেতু প্রশ্নটা তুলছো, তুমি বুঝছো কিনা। ওকে, বাকিরা ক্লিয়ার। ওকে ক্লিয়ার, সবাই ক্লিয়ার, আমিও ক্লিয়ার, ঠিক আছে। এবার হবে বোর্ড ক্লিয়ার। ওকে, সো এটা নিয়ে আর আসলে আর বলতে চাই না, বেশি জ্ঞান দেওয়া ভালো না, ঠিক আছে। ওকে, এরপরে দেখো যে কি পণ্য অথবা সৃষ্টিশীল সেবা তৈরির সাথে জড়িত প্রয়োজনীয় কাজসমূহকে কি বলে। ও এটা সুন্দর, কি সৃষ্টিশীল সেবা তৈরির সাথে কি পণ্য অথবা সৃষ্টিশীল সেবা তৈরির সাথে জড়িত প্রয়োজনীয় কাজসমূহকে কি বলে, এটা একটু আনসার করো, সবাই দ্রুত আনসার করো। উৎপাদন নিয়ন্ত্রণ, মজুদ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, একটু দ্রুত আনসার করে ফেলো সবাই। সবাই একটু দ্রুত দ্রুত আনসার করি। ওকে, অনেক আনসার করে ফেলছে। ওকে, 22C রিফাত আনসার করছে, অপু হাওলাদার, শরীফ আমান, তামিম অ্যান্ড মাসুদ, বাকি অনেকে আনসার করে ফেলছে। সো আমি একটু বলে দিই, হ্যাঁ। সো এইটা দেখো যে পণ্য বা কি সৃষ্টিশীল সেবা তৈরির সাথে জড়িত প্রয়োজনীয় সকল কাজকে কি বলে, আমরা কি বলি বলতো, উৎপাদন ব্যবস্থাপনা, তাই না। যে তোমার একদম প্ল্যানিং থেকে শুরু করে, হ্যাঁ, প্রোডাক্টটা কি হওয়া পর্যন্ত, একদম ফাইনাল গুডস বা প্রোডাক্ট তৈরি হওয়া পর্যন্ত যেই সকল কাজ, এটাকে আমরা কি বলতেছি, উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওকে, আর মান ব্যবস্থাপনা কি, কোয়ালিটি যখন আসবে, যে মান নির্ধারণের ক্ষেত্রে, এখানে যদি বলতো যে পণ্য অথবা সৃষ্টিশীল সেবা, হ্যাঁ, কি সেবার মান নিশ্চিত করার সাথে জড়িত সকল কাজকে কি বলে, ঠিক আছে, তখন কি হয়ে যেত, মান ব্যবস্থাপনা। ওকে,
এরপর দেখো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার একটি টি-20 ম্যাচের বেশ কিছু টিকিট বিক্রি না হওয়ায় কর্তৃপক্ষ কি ক্ষতিগ্রস্ত হয়, উদ্দীপকের সেবার কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠে? ঠিক আছে, একটু সবাই এটা আনসার করো, 23 আনসার করো, দ্রুত আনসার করে ফেলো বয়েজ, একটু দ্রুত আনসার করি। সবাই একটু দ্রুত আনসার করি। ওকে, অনেকে আনসার করছে। অপু হাওলাদার, তিনি জুনিয়র কি এমসিকিউটা অ্যাভয়েড করেন ভাইয়া? কেন অ্যাভয়েড করবো কেন? ও আচ্ছা, না প্যারা নাই, আমাদের শিখার জন্য যতটুকু দরকার। তুমি এটা ধরো যে ইউএসএ ধরতে পারো, যে ইউএসএ বাংলাদেশ বনাম ইউএসএ, এটা ধরো যে থার্ড টি-20, ঠিক আছে, বাংলাদেশ বনাম ইউএসএ থার্ড টি-20, নিশ্চিত ওখানে টিকিট বিক্রি হবে না, কেউ খেলা দেখতে যাবে না। বাঙালি যারা আমেরিকান আছে ওরা কি খেলা দেখতে যাবে? না, ওদের তো এত গাবায় না, ও করে এত খায় না, ঠিক আছে, কেন যাবে ভাই? ওগরে তো পারলে একটু থাক, কিছু বলতেছি না, ঠিক আছে। ওকে, হ্যাঁ অনেকে আনসার করে ফেলছে। হ্যাঁ দেখো তাহলে কি হবে, এই যে টিকিট বিক্রি হইলো না, আমরা জানি যে ওই যে সিটগুলো এগুলো কিন্তু সে পরবর্তী দিন কিন্তু ইউজ করতে পারবে, কিন্তু আজকের ধরো যে কি 24 তারিখ, তাই না? আজকে কত তারিখ? 24ই তো, তাই না? ধরো আজকের যেই 24 তারিখে খেলা হওয়ার কথা, এই 24 তারিখের যে সিটগুলো ইউটিলাইজ হওয়ার কথা, এগুলো তো হইলো না, ঠিক আছে। এটা কি, এটা কোন ধরনের বৈশিষ্ট্য? তাহলে দেখি তোমরা কারা আনসার করছো। ওকে, 22 ডিও হতে পারে, কনফিউজ আছি। আচ্ছা 22 না, 22 ওইটা উৎপাদন ব্যবস্থাপনা, ঠিক আছে ভাইয়া। ওকে, 23 অনেকে আনসার করে ফেলছে। হ্যাঁ তাহলে এটা কি নশ্বরতা, আমরা জানি যে কি সেবাকে কি করা যায় না, সংরক্ষণ করা যায় না। সেবা কি পচনশীল দ্রব্য, পচনশীল মানে কি, পচনশীল বলতে বোঝাচ্ছে যে কি শাকসবজির মতো পচে যাবে, গলে যাবে, গন্ধ হয়ে যাবে, এরকম না, মানে সংরক্ষণ করা যায় না, ঠিক আছে। সো সংরক্ষণ করা যায় না বিধায় এটাকে কি বলতেছে, নশ্বরতা। দ্যাট মিনস কি, তোমার যে ওই যে ধরো আজকে 24 তারিখের যে ক্লাসটা, আমি যদি আজকে মার্কেটিং ক্লাসটা না নিতাম, তাহলে হয়তো আমি আবার অন্য কোনো দিন ক্লাস নিতাম, বাট এই 24 তারিখের যেই রাত 8টা বাজে যে ক্লাস, এই ক্লাস কিন্তু হইতো না। সো এই ক্লাসটাকে তুমি সংরক্ষণ, এই সময়টাকে ধরে রাখতে পারতা। আসলে সেবা আসলে সময়ের সাথে রিলেটেড, সময় যেহেতু সংরক্ষণ করা যায় না, সেবাকেও কি করা যায় না, সংরক্ষণ করা যায় না, এই জন্য এটা কি বলতেছে, এটা নশ্বরতা বৈশিষ্ট্য, মানে ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। ক্লিয়ার? ওকে, হ্যাঁ 23 যারা তোমরা নশ্বরতা দিছিলা এইটাই। ওকে, এই যে আমার আরো একজন ফ্রেন্ড লাইভে জয়েন করে ফেলছে আজকে, মানে আমার বন্ধুরাই লাইভ দেখতেছে, ঠিক আছে। তোমরা কি করো ভাই, এই যে আমার বন্ধুরা আমার ইন্সপায়ার করার জন্য লাইভ দেখতেছে, এক বন্ধু শেয়ার দিছে, কমেন্ট করতেছে, আর তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন দাও না, দ্রুত মেনশন দাও, শেয়ার করে দাও, ঠিক আছে, ওদেরকে ভাই ক্লাস করার সুযোগ দাও, ঠিক আছে। ওকে দেখো, জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য, এইটা ভাই ইম্পর্টেন্ট, পণ্য রিলেটেড যে কোশ্চেনগুলো ভাই, মার্কেটিং হচ্ছে যে অল অ্যাবাউট ভোক্তা আর পণ্য, ঠিক আছে। মার্কেটিং এ যা কিছু আছে, ওই যে ভোক্তায় রাজা, কনজিউমার ইজ দ্য কিং, এই বাক্যটা, আর হচ্ছে কি পণ্য, প্রোডাক্ট, তুমি মার্কেটিং করবা কি নিয়ে, প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট বা সার্ভিস। সো পণ্য এবং ভোক্তা রিলেটেড যা কিছু আছে এ টু জেড, এটা তোমার হোক এইচএসসি, এটা হোক অ্যাডমিশন, সব জায়গায় লাগবে। সো তোমার কি করতে হবে, পণ্য রিলেটেড যা কিছু একদম এ টু জেড কি খেয়ে ফেলতে হবে। তাহলে দেখো জীবন বীমা পলিসি এটা কোন ধরনের পণ্য, আনসার করো, আমি একটু সময় দেই, দেখি তোমাদের আসলে কি অবস্থা। ওকে, ওকে, শরীফ আহমান বলতেছে মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকে আনসার করে ফেলছে, আইরিন কাজী আনসার করছে। বুঝলাম না, সর্বপ্রথম মেয়েগুলার নামগুলো আজকে মুখে আসতেছে, মানে চোখে পড়তেছে আর কি, মানে আসলে হচ্ছে কি মেয়েরাই বেশি অ্যাক্টিভ, মানে আমি সব জায়গায় দেখলাম, ভার্সিটি থেকে স্কুল কলেজ সব জায়গায়, মানে মেয়েরা এত অ্যাক্টিভ থাকে, ছেলেরা মানে ফাঁকিবাজি করে, ঠিক আছে। যাই হোক, মেয়েরা অনেক ভালো, ওদেরকে আমি শ্রদ্ধা করি। ওকে 24, ওকে, অনেকে আনসার করে ফেলছে, তাহলে হ্যাঁ অনেকেই আনসার করছে এবং ম্যাক্সিমামই সঠিক আনসার করছে, ঠিক আছে। সো অযাচিত পণ্য, এটার আনসার কি, অযাচিত পণ্য। এখন অযাচিত পণ্য কি, আমি এইটা একটু ব্যাখ্যা করি। অযাচিত পণ্য কি,
ধরো অযাচিত পণ্য হচ্ছে যে যেটা কি, যে পণ্য সম্পর্কে মানুষজন জানে না, মার্কেটে আসে নাই অথবা আসছে নতুন, এটার প্রচার প্রচারণা ওইভাবে হয় নাই, ঠিক আছে, অথবা যে পণ্যটা এক্সিস্ট করতেছে মার্কেটে অনেক আগে থেকে, মানুষজন জানে কিন্তু কি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে না, ঠিক আছে, এই প্রোডাক্টগুলোই হচ্ছে অযাচিত পণ্য। দ্যাট মিনস কি, যার সম্পর্কে জানে না অথবা জানলেও কিনে না, ঠিক আছে, এই হচ্ছে কি যে অযাচিত পণ্য। এখন আমি একটা রিয়েল এক্সাম্পল দিই, দেখবা তোমার বন্ধু বান্ধবের মধ্যে কিছু দেখবা যে তোমার কিছু বন্ধু বান্ধব একদম প্রেম করে ফাটাই ফেলতেছে, মানে ও এত প্রেম করে ভাই, মানে ও 2 দিন পর পর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেঞ্জ করে, এতগুলো তুমি জামাও চেঞ্জ করো না। আরেকজন দেখবা, একজন দুজন দেখবা যার কিনা কপালে প্রেমই আসে না, ঠিক আছে, মানে এরে কেউ পছন্দই করে না। এ হচ্ছে কি, ওই যে যার জীবনও সেই মানে বলতে পারো আমার মতোই আর কি, মানে কপালে প্রেম টেম যাদের নাই, ঠিক আছে, এদের আর কি, এরা হচ্ছে কি অযাচিত পণ্য। এদের সম্পর্কে মানুষজন জানে না, এরা যে এত ভালো, এই যে আমি যে এত ভালো, এটা কেউ জানে না, অথবা জানলেও কি করে না, নেয় না। এইটাই হচ্ছে অযাচিত পণ্যের বৈশিষ্ট্য, মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল। এরপরে কেউ ভুলবা না আই থিঙ্ক। তাহলে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে ধরো যে কাফনের কাপড় আছে। দেখো তুমি কি এটা কি মরার আগ পর্যন্ত, কি ধরো কেউ মরার আগে কি তুমি অ্যাডভান্স কিনা রাখো না। এরপরে কি কি আছে? বীমা পলিসি। বীমা ভাই, এই বীমা একটা জিনিস যেটা আমরা কি অনেক একদম সেই 1700 কত সাল থেকে জানি বীমা আছে, বাট আমরা এই বীমাটা কি এখন ওইভাবে কিনি না, কেনার জন্য কি প্রস্তুত না। ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে বুঝতে পারছো বীমা পলিসি। এরপরে আরো কি কি আছে? ওই যে ব্যাটারি চালিত রিক্সা, এই টাইপের। ওই যে সমাধি পাথর, ওই যে সমাধি পাথর কোনটা? ওই যে দেখবা ওই যে আদুবাইয়ের কবরের পিছনে লেখা ছিল না কি, হেয়ার কি আদুবাই স্লিপিং হু ওয়াজ প্রমোটেড ফ্রম 7 to 8, এরকম সামথিং কিছু। সো কবরের মাথার ওখানে লেখা থাকে না, এটা হচ্ছে সমাধি পাথর। সো এই পণ্য সম্পর্কে আমরা কি মানে জানলেও এভাবে কি কিনি না। সো এগুলো অযাচিত পণ্য। তাহলে অযাচিত পণ্য সম্পর্কে বুঝতে পারছো। এমসিকিউতে যদি আসে যে কাফনের কাপড় এটা কোন ধরনের পণ্য, অযাচিত পণ্য। সমাধি পাথর কোন ধরনের পণ্য, অযাচিত পণ্য। এটা কি বীমা কোন ধরনের পণ্য, অযাচিত পণ্য। সৌর বিদ্যুৎ বা সোলার সিস্টেমে যে ইয়াটা থাকে, এটা কোন ধরনের পণ্য, অযাচিত পণ্য। ক্লিয়ার? এরপরে দেখো বাকিগুলা কি আছে? বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য কোনগুলা? যেগুলা পড়লে বিশেষ ফিল হয় নিজেকে। যেমন কি রোলেক্স, ওই যে জায়েদ খানের ঘড়িটা আছে না, জায়েদ খান যে পরে রোলেক্স, হ্যাঁ, এই যে মানে যেগুলো পড়লে নিজের একটু জায়েদ খান মনে হবে, এগুলো হচ্ছে কি বিশিষ্ট পণ্য, ঠিক আছে, স্পেশাল ব্র্যান্ডেড জিনিস। ধরো রোলস রয়্যালস, হ্যাঁ, রোলস রয়্যালসের বৈশিষ্ট্য কি, যে ওরা এক ডিজাইনের পণ্য একটাই বানায়, এবং ওই ডিজাইনের পণ্য, ধরো তুমি একটা গাড়ি কিনছো, তোমাকে যে কালার প্লেটটা দিবে, তোমাকে যে কালারটা দিবে, ওই কালারের পণ্য অন্য কেউ বানাইতে চাইলে তোমার থেকে অনুমতি নিতে হবে। ক্লিয়ার? ওকে, সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। বলতেছে ভাই আমি অযাচিত পণ্য, রিফাত হোসেন বলতেছেন না, তোমরা এইচএসসি ভালোভাবে দাও, এরপরে হচ্ছে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, ইনশাল্লাহ অনেক কিছুই সহজ হবে কম্পারেটিভলি। আমি বলতেছি না যে একবারে চিল একদম পানির মতো হয়ে যাবে, না ভাই, মানে লাইফ আসলে পুরাটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হবে। এই শপিং পণ্য তো বুঝতে পারছো, এটা হচ্ছে কি বিশিষ্ট পণ্যের ছোট ভাই। মানে বিশিষ্ট পণ্যের জন্য তোমার কিনতে চিন্তা ভাবনা করা লাগবে না, তুমি আগে থেকেই ঠিক করে রাখবা। আমি তোমাকে একটু আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যে বিশিষ্ট পণ্য, পোলাবেন যেটা ভুল করে, বিশিষ্ট পণ্য আর শপিং পণ্য, এটা একটু বুঝাই, ঠিক আছে। বিশিষ্ট পণ্য হচ্ছে যে এটা হচ্ছে কি লাভ ম্যারেজ, কি ভাইয়া, লাভ ম্যারেজ, ঠিক আছে, লাভ ম্যারেজ। আর শপিং পণ্যটা কি, অ্যারেঞ্জ ম্যারেজ। একটু খেয়াল করে শোনো, তাহলে আই থিঙ্ক তোমাদের আর ভুল হবে না জীবনও। এরপরে যদি ভুল হয় এরপরে আমারে বইলো, ঠিক আছে। ওকে, দেখো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ কেন বললাম? আচ্ছা, লাভ ম্যারেজের ক্ষেত্রে কি হয় বলো তো, তুমি আগে থেকে ফিক্স করে রাখো যে আমি এরেই বিয়ে করবো, এরে আমি জীবন সঙ্গী বানাবো, হ্যাঁ, বিয়ের সময় কি এত খোঁজ খবর নাও যে কি আছে না আছে, এগুলো তো তুমি আগে থেকে জানো যে ওর কি কি বৈশিষ্ট্য, তাই না? সো ব্র্যান্ডের জিনিসপত্র কেনার আগেই তুমি জানো যে ব্র্যান্ডে এটাতে কি আছে না আছে। আর শপিং পণ্য কি, অ্যারেঞ্জ ম্যারেজ করার সময় তুমি কি করো, অনেক দিন ধরে চিন্তা করো কোন মেয়েটাকে বিয়ে করব, ওর চাকরি কি, বা কোন ছেলেটাকে বিয়ে করব, বিসিএস ক্যাডার কিনা, এর বংশ ভালো কিনা, এর ইনকাম কত, এর পাস্ট আছে কিনা,
কত কিছু অ্যারেঞ্জ ম্যারেজের সময় চিন্তা করা লাগে, শপিং পণ্যের ক্ষেত্রেও সেম। তুমি যে পণ্যটা কিনবা কোনটা কিনলে ভালো হবে, যে ধরো তুমি একটা ফ্রিজ কিনবা, হ্যাঁ কোন ফ্রিজটা ভালো, কোনটার কম্প্রেসার ভালো, কোনটাতে বিদ্যুৎ বিল কম উঠবে, এরকম চিন্তা ভাবনা করবা। বাট তুমি যখন একটা ধরো রোলস রয়েলস কিনবা, তুমি জানো যে ভাই রোলস রয়েলস কী জিনিস, বা তুমি ফোনের ক্ষেত্রে যেটা আমরা বলি আইফোন বা ম্যাকবুক, ঠিক আছে, ম্যাকবুক কেনার সময় ভাই আমি জানি যে ম্যাকবুকের কী বৈশিষ্ট্য। সো তুমি এত যাচাই বাছাই করো না, ঠিক আছে। সো লাভ ম্যারেজে যেরকম আমরা যাচাই বাছাই করি না, ফিক্স থাকে, সো বিশিষ্ট পণ্যের ক্ষেত্রেও তুমি আগে থেকেই ফিক্স করো যে আমি এর কিনবো, ঠিক আছে। আর শপিং পণ্যের ক্ষেত্রে কি অনেক যাচাই বাছাই করা হয়, তোমার এমসিকিউতে এইভাবে আসবে যে কোন ধরনের পণ্যের ক্ষেত্রে বেশি যাচাই বাছাই করা হয়। ক্লিয়ার? ওকে, সুবিধাজনক পণ্য তো বুঝছো, যে পণ্যটাকে একদম বাসার আশেপাশে পাওয়া যায় সহজেই, এটা হচ্ছে সুবিধাজনক পণ্য। এরপর আসুন নেক্সট কোশ্চেন, দ্রব্য কি জিনিস? সবাই বুঝছো কি না? ওকে, হীরা আপনার কথা শুনে তাকায় আছে আমার দিকে। হীরা কেডা? হু ইজ হীরা? আচ্ছা, বলতেছে জায়েদ খান আমাদের স্কুলে আসছিল কলেজে। ও তোমরা জানো জায়েদ খান আমার কলেজের বড় ভাই, ভার্সিটিরও বড় ভাই। তার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, আমারও কলেজ ঢাকা সিটি কলেজ, তার ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, আমারও ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, মানে এটা আমার কপাল খারাপ, বুঝছো। আচ্ছা যাই হোক, আনসার করো, দ্রব্য কি? শ্বশুর শাশুড়ির সামনে আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি কিন্তু ভালো ছেলে, ঠিক আছে। ও মাঝে মাঝে ছেলে পেলেদেরকে একটু বুঝাইতে গেলে আর কি একটু এদিক ওদিক করা লাগে আর কি। যাই হোক, আপনার বৌমা নাকি কি হয়, বৌমাই তো সুমাইয়া না? হ্যাঁ, বৌমা কিন্তু অনেক ভালো, সে অনেক ভালো পড়াশোনা করে, ঠিক আছে, একটু প্রশংসা করে দিলাম সুমাইয়া। ওকে, হ্যাঁ তাহলে দ্রব্য কি? আচ্ছা বলতেছে ভাইয়া ক্লাসটা কতক্ষণ হবে, কতক্ষণ করতে চাও তোমরা বলো। আচ্ছা, আমি যে ফান করে পড়াই তোমাদের কি বিরক্ত লাগে তাহলে বলবা, আমি কিন্তু আর ফান করবো না, আমি টু দ্য পয়েন্টে একদম পড়াবো নগদে, ঠিক আছে। দ্রব্য হলো যা, দ্রব্য কি? দ্রব্য মানে কি বলতো? দ্রব্যের আরেক নাম কি? পানির অপর নাম জীবন। দ্রব্য আরেক নাম হচ্ছে যে পণ্য, ঠিক আছে, পণ্য। তাহলে দ্রব্য বা পণ্য কি অস্পর্শনীয়? না, এটা তো স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ঠিক আছে। এরপরে দৃশ্যমান, দেখা যায়। বিনিময়যোগ্য, অবশ্যই বিনিময়যোগ্য, এই যে ফোনটা আমি কি করতে পারি, বিনিময় করতে পারি। তাহলে আনসার কি? 2 ও 3, 2 ও 3 কোথায় আছে? গ। ক্লিয়ার? ওকে, এরপর আইসক্রিম কোন ধরনের পণ্য? ওকে, আচ্ছা প্রিন্স জুনিয়র বলতেছে ভাইয়া ফান মাস্ট লাগবেই। ওকে, শরীফান বলতে ভাইয়া আপনার মতোই পড়ান। হ্যাঁ আমি তো আমার মতে পড়বো, আমি একটু আর কি ওই যে কি বলে গণতান্ত্রিক নেতৃত্ব আছে না, গণতান্ত্রিক নেতৃত্ব, ওইটা বুঝো, গণতান্ত্রিক নেতৃত্ব কি, ওইটাকে আবার বলে পরামর্শমূলক নেতৃত্ব, ঠিক আছে। মানে আমি জাস্ট তোমাদের থেকে সাজেশন নিচ্ছি, ডিসিশন তো আমারই, ঠিক আছে। আমি তোমাদেরকে সাজেশন নিয়ে একটু ঠান্ডা করতেছি, জ্যান পোলাবেন এই চেতিস না বস, ঠিক আছে। ওকে দেখো, আইসক্রিম কোন ধরনের পণ্য বলো। আইরিন কাজে বলতেছে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এই যে ছেলেদের থেকে মেয়েরা যখন বলে যে ভাইয়া আপনার ক্লাস ভালো লাগে, আমার কিন্তু আমার আর বেশি ভালো লাগে, ঠিক আছে। সো তোমরা সবাই বেশি বেশি কমপ্লিমেন্ট দেবা আমাকে, বুঝছো। ভালো না লাগলেও বলবা ভালো লাগে না, ভালো না লাগলে বলবা যে ভাই ভালো লাগে না, ঠিক আছে, আমি ইমপ্রুভ করব, ঠিক আছে। ওকে দেখো, আইসক্রিম কোন ধরনের পণ্য? আইসক্রিম কোন ধরনের পণ্য ভাইয়া? তোমরা এটা সবাই জানো যে কি, যে পণ্য দেখলে, যে পণ্য দেখলে কি হয়, মানে আমার আগে থেকে কেনার প্ল্যান থাকে না, বাট দেখলে পরে কিনতে ইচ্ছা করে, ঠিক আছে। কি হয়, যে পণ্য কেনার প্ল্যান থাকে না বাট দেখলে খাইতে ইচ্ছা করে, যেমন আইসক্রিম, এরপরে ফুচকা, ম্যাগাজিন, হ্যাঁ মিষ্টি, এগুলা এগুলা কি লোভনীয় পণ্য, ঠিক আছে, লোভ করা ভালো নয়। ওকে, শান্ত বলতেছে এটা তো বলবেনই ভাই। না শান্ত, তুমি প্রশংসা করলেও ভাল লাগে, ঠিক আছে। ওকে দেখো, তাহলে কি আইসক্রিম কি? আইসক্রিম হচ্ছে কি একটা লোভনীয় পণ্য, ঠিক আছে। আইসক্রিম কি লোভনীয় পণ্য। জরুরি পণ্য কোনগুলা? এই ওষুধ টষুধ, মানে যেগুলো তোমার ইমার্জেন্সি লাগবেই, যেগুলো ক্ষেত্রে কোনো কি কম্প্রোমাইজ নাই। যেমন ধরো তুমি রাস্তা দিয়ে যাইতেছো বাইকে করে, বাইকের চাক্কা পাঞ্চার হয়ে গেছে, দ্যাট মিনস তোমার চাক্কা লাগবেই, হ্যাঁ। এরপরে কি তুমি ধরো অসুস্থ হয়ে গেছো, মরে যাইতেছো, এখন কি টাকার হিসাব করবা যে ধরো যে তোমার এক নাপার দাম হয়ে গেল 1 লাখ টাকা,
কারণ তুমি মইরা যাবো ওই নাপা না খেলে, তাহলে তোমার কি, তুমি কি চিন্তা করবা যে আমি আরে এত টাকা চলে যেতেছে, চিন্তা করবো না। তো যেগুলোর ক্ষেত্রে কি তোমার প্রয়োজন শুরু হলে তুমি কিনতে বাধ্য, এগুলো হচ্ছে জরুরি পণ্য। আর বিশিষ্ট পণ্য তো বইলাই দিলাম, শৌখিন পণ্য এগুলা আগে ব্যাখ্যা করা হয়েছে। ক্লিয়ার? এটা নিয়ে কি আর বলবো না, এটা বাদ দেই ভাই। তোরা ঢাবিতে আয়, তোদের সাথে একসাথে বসে চাটা খাবো, চিল করবো, আড্ডা দিব, এই আর কি। জীবনে আর আছে কি বল, মইরা তো যাবোই একদিন, ঠিক আছে? ওকে, দেখো পণ্যের কাঙ্ক্ষিত ক্রেতার সমষ্টিকে কি বলে এটা দেখি। তোমরা যারা বাবারা সোনারা, তোমরা হচ্ছে কি মার্কেটিং এর স্টুডেন্ট, এটা যারা ভুল করবা একবারে খবর আছে, বলো। কি আলকামা মুন্সি বলতে, ভাইয়া আপনি শুধু মেয়েদের কমেন্ট পড়েন কেন? কিরে মুন্সি কি মেয়ে নাকি? আমি যে এই যে তোমার কমেন্টটা পড়লাম, তুমি কি মেয়ে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, শরীফ মান বলতেছে আমি তো অলওয়েজ মনে মনে বলি এডুকেশন সবার ক্লাস ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শরীফ, তোমার জন্য স্পেশাল চা, ঠিক আছে? ঢাকায় আসলে কখনো বা দেখা সাক্ষাৎ হইলে চা খাওয়াবো, অন্য কিছু খাওয়াবো, সমস্যা নাই। ওকে, গিফট করছে জাহাঙ্গীরনগর। আচ্ছা, তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তুমি একদম আমাদের শুরু থেকে আসো, তোমার ব্যাপারটা আমি দেখবো। তুমি ভাইয়াকে নক দিও, প্যারা নাই, তুমি এত প্যারা নিচ্ছ কেন? এই শরীফ, বুকে হাত দিয়ে বলো তো তুমি কি ভর্তি হয়েছো কিনা ডিআইসি ব্যাচে, অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়েছো? যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, তোমরা এখন ডিসকাউন্টে ভর্তি হতে পারতো, পরে কিন্তু টাকা বাইরে যাবে। যাই হোক, বুঝছো, টাকা পয়সা কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে? ওকে, ওকে, অনেকে আনসার করে ফেলছে কাঙ্ক্ষিত ক্রেতার সমষ্টিকে কি বলে। তাহলে আমরা জানি যে কাঙ্ক্ষিত ক্রেতার সমষ্টি মানে কি, দেখো তো এখানে কি ভোক্তা, ক্লায়েন্ট, খরিদ্দার, ঠিক আছে? মানে এই সবগুলো অপশনই অনেকটা কাছাকাছি। সো এখানে সব থেকে অ্যাকুরেট আনসার কি? এখানে আনসার কি হবে? বাজার। আর বাজারের সংজ্ঞাটা আমরা সবাই জানি, বাজারের সংজ্ঞাটা জানো কি না? বাজার কি বলো, এই বাজার কি? তোমার যে ওই কি বলে আমাদের যেরকম থাকে যে নিউ মার্কেট, এরপরে ধরো যে কি, ধরো আমাদের যেরকম যে কি মোহনগঞ্জ বাজার, হ্যাঁ, তেঁতুলিয়া বাজার, জিমটি বাজার, ঠিক আছে? ধরো গ্রাম বা এলাকা অনুযায়ী বাজারটা আমরা এইভাবে করি না, ধরো যে জিমটি বাজার। বাজার বলতে কি, যেখানে দোকানগুলো একসাথে বসছে এটাকে আমরা বাজার বলি, তাই না? বাট বাট মার্কেটিং এর ভাষায়, মার্কেটিং এর ভাষায় বাজার বলতে কোনো প্লেস না যেখানে ক্রেতা বিক্রেতা একত্রিত হবে, ওই প্লেস না। মার্কেটিং এর ভাষায় বাজার বলতে বর্তমান, বর্তমান প্লাস কি সম্ভাব্য, বর্তমান প্লাস সম্ভাব্য ক্রেতার সমষ্টি, ঠিক আছে? আচ্ছা, ক্রেতার সমষ্টি, ক্রেতার সমষ্টি। তাহলে বুঝছো কি না, বাজার বলতে কি বোঝায় ভাইয়া? বর্তমান আর সম্ভাব্য ক্রেতার কি সমষ্টি, যোগ যোগ, ঠিক আছে? সমষ্টি মানে কি যোগ, একত্রিত হইলে যেটা হবে সেটা হচ্ছে বাজার। তাহলে পণ্যের কাঙ্ক্ষিত ক্রেতা সমষ্টি কি বলে ভাইয়া? বাজার বলে। আচ্ছা, শরীফ বলতেছে ভাইয়া এখনো ভর্তি হই নাই, এক্সামের আগে ভর্তি হবো। তো শরীফের সাথে সবাই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আর বলবো না, ঠিক আছে? না খাইলেই মিস। ওকে, দেখো শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে, এটা একটু আনসার করো দেখি। বাচ্চারা তোমাদের কি অবস্থা? কটলার বাহিনী, বুঝছো? উজ্জ্বল বলতেছে আপনি থাকতে চিন্তা আছে, টাকা বাড়লে এটা আপনি বুঝবেন। আমি তো বুঝবোই, ঠিক আছে? সো এখন বুঝলে ব্যাপারটা সহজ হবে, তখন একসাথে যখন সবার প্রেশার হবে, এইচএসসির পর তো ধুমায়া সবাই আসবে, তখন তো আর সবারটা বুঝতে পারবো না। এখন তুমি যদি গোপনে গোপনে একটু নক দাও, বলো ভাইয়া একটু, ওইটা না হয় দেখা গেল, ঠিক আছে? চাটা খাইলা, চাটার ব্যবস্থা আমি করে দিব, প্যারা নাই, ঠিক আছে? আনসার করো, শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতকে? ওকে, অনেকে আনসার করে ফেলছে অলরেডি। মিম আলমাস, নাইম ইসলাম, শান্ত, শরীফ আমান, প্রিন্স জুনিয়র, এরপরে হচ্ছে যে কি মাইশা আক্তার বিথি, এরপরে নাইম ইসলাম। ওকে, সবাই আনসার করছে এবং সবারটাই রাইট। এই জন্য তোমাদের জন্য থাকছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ, গাছ লাগাও, ঠিক আছে? যার যার বাসার সামনে গাছ লাগাবা। হিট ওয়েভের দেখছো, হিটওয়েভের প্যারা কি বুঝছো? সো গাছ লাগাবা, গাছ লাগানোর সময় লাগাবা, আবার
জায়গায় অজায়গায় সময় অসময়ে লাগাবা না, ঠিক আছে? লাগানোর সময় লাগাইতে হবে, অসময়ে লাগায় লাভ নাই। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা কি 1700 থেকে 1800 শতক। শিল্প বিপ্লব হয় কোথায় জানো তো? এই এটা কমেন্ট করো যে শিল্প বিপ্লব হয় কোথায়, কখন হয়েছে এটা তো বুঝছো যে 1700 শতক আর 1800 শতকের মাঝামাঝি, ঠিক আছে? এবং এটা কোথাও কোথাও দেওয়া আছে যে ধরো যে এরকম 1757 দেওয়া, কোথাও 1757 থেকে 1800 কি সরি এটা 60, হ্যাঁ 1857, ঠিক আছে? কোথাও কোথাও 1757 থেকে 1857। সো একটা অ্যাপ্রক্সিমেট মানে রাউন্ড ফিগার হচ্ছে 50 থেকে 50, ঠিক আছে? কোথাও কোথাও আবার 60ও দেয়। এখানে যদি ধরো অপশানে যদি 60 দেয়, ধরো যে 1760, হ্যাঁ এই 50 নাই, তাহলে এখানে কি 1760 থেকে 1860। ক্লিয়ার? তোমরা বুঝছো? মানে এটা এক এক বই এক একটা দেওয়া আছে, এটা কনফিউজিং। একটু দেখো এখানে অনেক জায়গায় 57 দেওয়া কি 1757 থেকে 1857, আবার কোথাও 60 দেওয়া 1760 থেকে 1860, ঠিক আছে? তাহলে তুমি দেখবা আগে যে এখানে কি আছে, 19 আছে, 19 বাদ, 16 বাদ, 18 বাদ, দেখবা যে 17 সাথে কোনটা আছে, 17 কাছাকাছি এরপরে কোনটা আছে, 50 60 কি আছে এটা একটু দেখবা, ঠিক আছে? ওকে, এইবার আমার কমেন্ট পড়লেন না কেন? কারটা বলি নাই? আইরিন কাজী, ওই তোমাদের কমেন্ট পড়লে পোলাপাইন জ্বালায় এই জন্য। ওকে, হ্যাঁ এই যে ওপো হাওলাদা বলছে ইংল্যান্ডে, বেসিক্যালি ইংল্যান্ডে বলতে ইউরোপে, ঠিক আছে? ইংল্যান্ড কি পুরোপুরি ইউরোপকে প্রতিনিধিত্ব করে না, ইংল্যান্ড ইউরোপেরই একটা অংশ, বাট কি বলো ইউরোপে। তাহলে শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়? ইউরোপে, ইউরোপে, ঠিক আছে? ইউরোপ কোথায় হয়? ইউরোপে হয়, হ্যাঁ। সো শিল্প বিপ্লবটা আসলে কি বলো তো? শিল্প বিপ্লবটা বেসিক জিনিসটা কি? শিল্প বিপ্লবটা হচ্ছে যে এই যে 1700 কি শতকে, হ্যাঁ কি হয়েছিল ইউরোপে কি উৎপাদন শিল্পে যে আধুনিকায়ন সৃষ্টি হয় বা আধুনিক কি যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়, এটাকেই বলা হয় শিল্প বিপ্লব। মানে আগে কি ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করতো, ঠিক আছে? বাট 1700 এই যে এই সময়টাতে কি করে ওরা আধুনিক পদ্ধতি ব্যবহার করা শুরু করে উৎপাদন খাতে, ঠিক আছে? উৎপাদন শিল্পে, এই জন্য এটাকে বলে কি শিল্প বিপ্লব, ঠিক আছে? ওপো আমাদের বলতেছে মোডটা হরেন নাই। ও ওপো তোমারটাই তো হরছি বেড়া, ও বেড়া মুই পড়ছি তো, দোষ দাও কা পোলা পাই। ওকে, এরপরে কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটা? কাস্টমাইজেশন মানে কি? আনসার করো আগে, এটা আনসার করো। দেখো ওকে সবাই একটু দেখো, সবাই সবাই দ্রুত আনসার করি, ঠিক আছে? ওকে, মোবারক আনসার করছে, শরীফ আমান আনসার করছে, কি মুন্সি আনসার করছে। এই তোরটা পড়লাম, ওই আবার বলে যে আমি নাকি মেয়েদেরটা পড়ি ওরটা পড়ি না, ঠিক আছে? এরপরে কি শান্ত প্রিন্স জুনিয়র, ওকে তামিম আনসার করছে। কি ব্যাপার, মেয়েরা মনে হয় এখন আর লজ্জায় আনসারও করে না। আচ্ছা যাই হোক, কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটা দেখো, এখানে কি কি অপশন আছে? মানসম্পন্ন পণ্য উৎপাদন, এটা তো নর্মাল ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে হবে, ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিবর্তন, ক্রয়কালীন পণ্য উৎপাদন, পণ্য সৌন্দর্য। কাস্টমাইজেশন দেখো তো, কাস্টমাইজেশনটা আসলে কোথেকে উৎপাদন হয়েছে? কাস্টমাইজেশন, ধরো যে কাস্টমাইজেশন, হ্যাঁ কাস্টমাইজ, ঠিক আছে? কাস্টমার থেকে এই শব্দটার কি উৎপত্তি বলতে পারো, কাস্টমারের সাথে অ্যাড হয়ে। তাহলে কাস্টমার মানে কি ক্রেতা, আর কাস্টমাইজেশন মানে কি যে ক্রেতার চাহিদা অনুসারে ক্রেতা যা চায়। ধরো তুমি কি একজন টি শার্ট বিক্রেতা, ধরো তুমি একজন টি শার্ট বিক্রেতা, তুমি টি শার্ট বিক্রি করো বিভিন্ন ডিজাইনের, ফিক্সড নাই, তুমি তোমার মতো করে বিক্রি করো। কারণ আমি গিয়ে বললাম যে ভাই আপনি তো টি শার্ট বিক্রি করেন, আমার হচ্ছে যে এই যে আই এডুকেশনের লোগো লাগানো আমার কি 50টা টি শার্ট লাগবে। এখন তুমি তো নর্মালি তোমার মতো করে টি শার্ট বানাও, কারণ আমি গিয়ে বললাম যে ভাই আমার মতো আমার ডিজাইন করে আপনি কি করবেন টি শার্ট বানিয়ে দিবেন। তাহলে তুমি কি করতেছো? আমার কথাটা শুনতেছো, কাস্টমারের কথাটা শুনতেছো। তাহলে কি কাস্টমার বা ক্রেতার প্রয়োজন মতো পণ্যের পরিবর্তন, বাকি পণ্যের কি ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা, এটাই হচ্ছে কি ডিজাইন পরিবর্তন করা, এটাই হচ্ছে কি কাস্টমাইজেশন, ঠিক আছে?
ক্লিয়ার? কাস্টমাইজেশনের মাধ্যমে কি করা হয়? ক্রেতা সন্তুষ্টি অর্জন করা হয়। ঠিক আছে, তুমি যখন ক্রেতার কথা শুনবা, যে আমি বললাম ভাই আমার এডুকেশন লোগো দিয়ে টি শার্ট দাও, তখন আমি খুশি যে ভাই হ্যাঁ আমি এর কাছে আসবো। ঠিক আছে, ধরো যেমন এই যে তোমরা কি করলা, যে আমি বললাম যে তোমরা এখন যদি ডিওআইসি ব্যাচে ভর্তি হয়ে যাও, আমি তোমাদের জন্য ছাড়ের ব্যবস্থা করে দিব। মানে কি, আমি তোমাদেরকে বললাম, তোমরা আমার কথা শুনে ভর্তি হয়ে গেলা, তো আমি তোমাদের প্রতি খুশি, আবার তোমাদেরকে আমি পড়াইতেছি, তোমরাও খুশি। মানে কি, সমান সমান হিসাবটা। ঠিক আছে, তাহলে কি এখানে কি ক্রেতার প্রয়োজন অনুসারে কি পণ্যের ডিজাইন পরিবর্তন বা পণ্যের কি পরিবর্তন আনা। তাহলে এখানে আনসার কি? খ। সবাই বুঝছো? এরপরে দেখো, নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয় কেন? কি দেওয়া হয় বলো নান্দনিক ডিজাইনে? ওকে, একটু দেখো এইটা বলো, নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়, কি গুরুত্ব দেওয়া হয়? নান্দনিক, নান্দনিক মানেই বুঝতেছো যে ব্যাপারটা একটু চমৎকার হবে, দেখতে ভালো লাগবে, হ্যাঁ, মেকআপ শেকআপ করবে মেয়েদের মতো। ঠিক আছে, যে দেখতে বাইরে থেকে একবারে চোখ আটকায় যাবে, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, সো দেখো যে নান্দনিক মানে কি বলতো? দেখতে সুন্দর হবে, একদম ঐশ্বরিয়া। ঠিক আছে, যে তাকায় থাকবা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো নান্দনিক ডিজাইন, নান্দনিক ডিজাইন বলতেছে কি দেখবা, তাহলে তুমি কি ভিতরেরটা দেখতে পারো? তুমি তো ভিতরের জিনিস দেখতে পারো না, কি দেখতে পারো? বাহিরের জিনিস দেখতে পারো। ঠিক আছে, ধরো যে দেখবা এই যে, থাক মেয়েদেরকে নিয়ে বেশি না বলি, এরপরে বলবা যে ভাই আপনার খালি মেয়েরে নিয়ে বলেন, এর লেগে আমি আর কমু না। ঠিক আছে, আবার মেয়েরাও আবার মাইন্ড করতে পারে। এই যে দেখবা যে কি হয়, তুমি একটা যখন প্রোডাক্টকে বাহির থেকে ইয়া করো, তুমি কি ভিতরের জিনিস দেখতে পারো? দেখতে পারো না। ধরো যে এই ফোনটা আমি বাহিরে সেই কারিশমা করে ডিজাইন করলাম, বাট ভিতরে র্যাম রোম দিলাম একবার ফাঁপা কম দামি, তাহলে কি হবে? বাহির, তাহলে নান্দনিক ডিজাইনের কাজটা কি ভাইয়া? তুমি যেন দেখে আকৃষ্ট হও। এই যে মেয়েরা যে মেকআপ করে, মেয়েরা যে মেকআপ করে, এটার মূল উদ্দেশ্যটা কি? যেন ছেলেরা দেখবে, সুন্দর লাগবে। ঠিক আছে, বাহির থেকে দেখে একটু তাকাই থাকবে, অ্যাটেনশন দিবে, এটাই ওদের ভালো লাগে। ঠিক আছে, বাহির থেকে। আর ভিতর দিয়ে তো মনে হয় যে সদরঘাট থাকলে তো সদরঘাটেই, মন ভালো না কি এটা তো জানা যায় না। সো নান্দনিক ডিজাইনের কাজ কি? বাহ্যিক সৌন্দর্য, ভিতরেরটা তো আর মেকআপ করে সারানো যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে নান্দনিক ডিজাইনের কাজ কি ভাইয়া? বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া। কোন ধরনের ডিজাইনে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়? এই যে দেখো, আগেরটা ছিল কি উপরে ফিটপাট, এখন ভিতরে যে সদরঘাট, এই সদরঘাটটা ঠিক করবো কোনটার মাধ্যমে? ঠিক আছে, কোন ধরনের ডিজাইনের মাধ্যমে পণ্যের উপযোগিতা মানে কার্যকারিতা, কার্যকারিতা বৃদ্ধি পাবে বলো? ওকে, দেখো সবাই দেখো যে কি হবে, উপযোগিতা বা কার্যকারিতা বৃদ্ধি পাবে কিভাবে? কোন ধরনের ডিজাইনে পণ্যের কার্যকারিতা বৃদ্ধি পাবে? তাহলে কার্যকারিতা কিভাবে বৃদ্ধি পাবে? তুমি যখন কি করবা বলো, কোন ডিজাইনের কাজ করবা, তখন কার্যকারিতা বৃদ্ধির জন্য ধরো তোমার যে ধরো ব্যক্তিগত যেই বৈশিষ্ট্য, এগুলো বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে? যে আত্মা পরিশুদ্ধ করার জন্য আমাদের ধরো যে ইবাদত করতে হবে, পড়াশোনা করতে হবে, হ্যাঁ, এগুলো করতে হবে। সো একটা পণ্যের তুমি আত্মা বা ভিতরের যে কার্যকারিতা, এইটা বাড়ানোর জন্য আমাদের যেই ডিজাইনটা করা হয় সেটাকে বলে কি? ক্রিয়াগত। কি ভাইয়া? ক্রিয়াগত। ঠিক আছে, তাহলে পণ্যের উপযোগিতা বা কার্যকারিতা বৃদ্ধির জন্য যে ডিজাইন করা হয় এটাকে বলা হয় কি? ক্রিয়াগত। ওকে, দেখি আনসার, আনসার কে কে ভুল দিছো দেখি। 31 জাকিয়া সুলতানা জেমি কি দিছে? ঘ দিছো জাকিয়া ভাইয়া? ঘ না তো, ঘ মানে কি বলো তো? নান্দনিক। নান্দনিক মানে কি? যে দেখে ভালো লাগবে, মানে বাহিরের দিকটা। এখানে বলছে কি উপযোগিতা, পণ্যের উপযোগিতা। উপযোগিতা মানে কি? কার্যকারিতা, ব্যবহার, ব্যবহারের যোগ্যতা। ঠিক আছে, কার্যকারিতা কিসের মাধ্যমে বৃদ্ধি পায় ভাইয়া? ক্রিয়াগত ডিজাইন। ক্লিয়ার? আই থিঙ্ক বাকিরাও বুঝতে পারছো। অনেকে এই যে প্রিন্স জুনিয়রও ডি দিছিল। ঠিক আছে, দ্যাট মিনস নান্দনিক না, নান্দনিক আগেরটা ছিল, ওখানে বলে দিছি যে বাহ্যিক বৈশিষ্ট্যের উপর যখন গুরুত্ব দেওয়া হয়, জাস্ট বাহ্যিক কি সৌন্দর্যের উপর যখন গুরুত্ব দেওয়া হয়, যেমন দেখবা যে লাক্সের ক্ষেত্রে কি করে? লাক্সের প্যাকেট 2 দিন পর পর চেঞ্জ করে, ডিজাইন করে। তাহলে এটা কোন ধরনের ডিজাইন ভাইয়া? এটা হচ্ছে কি নান্দনিক ডিজাইন। হ্যাঁ, ওরা দেখবে যে গোলাপ ফুল আঁকে, এরপরে অনেক ধরনের ফুল ইয়া করে, এটা কি নান্দনিক ডিজাইন। ক্লিয়ার? ওকে,
ক্রিয়াগত, ক্রিয়াগত মানে কার্যকারিতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? কার্যকারিতা বৃদ্ধি পাবে কিরকম? ধরো তোমার এই যে ধরো আমি যে ফোনটা ইউজ করতেছি, হ্যাঁ, এই ফোনটার ধরো যে 2 GB র্যাম, সাপোজ 2 GB র্যাম, 4 GB রম, এটাতে কি হয়, ফোন মাঝে মাঝে হ্যাং করে। পরের বার এই পণ্যটা কি করলো, আবার পরের বছর যখন নিয়ে আসবে তখন এটা কি করবে, র্যাম রম বাড়াই দিল, এখন তোমার ফোন আর হ্যাং করে না, ঠিক আছে? মানে কি এটার ভিতরের যে কার্যকারিতা বৃদ্ধি পাইছে না, একটা প্রোডাক্টের কার্যকারিতা বৃদ্ধি পাওয়া। যেমন ধরো তোমার সাবানের ক্ষেত্রে ধরো লাক্স সাবান যেটা বললাম, বা তুমি যে কয়েলের কথা যদি যেটা বললাম, যে একটা থাকে নর্মাল কয়েল, একটা থাকে বুস্টার কয়েল। সো কি হয়, নর্মাল কয়েল দিলে মনে হয় যে জ্বালায় রাখলে তোমার মশা আশেপাশে উঠতে থাকে, বাট ওই যে ভালো কয়েলটা যখন ওই প্রোডাক্টটার কোয়ালিটি বৃদ্ধি পাবে তখন কি হবে বলো তো, ওই মশাগুলো আর থাকবে না। এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, বুঝছো? মানে কার্যকারিতা বৃদ্ধি পাবে। ক্লিয়ার শরীফ আমান? শরীফ বুঝছো? ওকে, এরপরে দেখো কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই যে এটা একটা চমৎকার কোশ্চেন, চমৎকার কোশ্চেন, এইটা একটু তোমরা আনসার করো, তোমাদেরকে সুযোগ দিলাম। সবাই 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 একটু আনসার করো দ্রুত। ওকে সবাই, ওকে, প্রিন্স জুনিয়র আনসার করছে, অপু আনসার করছে, মুন্সি আনসার করছে, আব্দুর রহমান, তামিম, মোবারক, কিরে, সুমাইয়া খান, অনন্ত, বাকিরা কই, আব্দুর রহমান, ওকে, মোবারক আনসার করছে। দেখছো এই যে মেয়েদেরকে নিয়ে বলছি আর ওরা এখন আনসারও করে না। যাই হোক, আমি আর ওদেরকে নিয়ে কিছু বলবো না, এই পোলাপাইনগুলো সব দোষ, ঠিক আছে? দেখো কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উৎপাদনশীলতা মানে কি বুঝতে পারছো, যে তুমি উৎপাদনশীলতাটা হচ্ছে কি তুমি যতটুকু মানে যে কতটুকু, হ্যাঁ, ব্যয় করে কতটুকু ফলাফল বা আউটপুট পাচ্ছ। উৎপাদনশীলতার সূত্রটা আমি তোমাদেরকে শিখাই দিলাম। ইনপুট মানে তোমার একটা প্রতিষ্ঠানের যতটুকু সম্পদ আছে, এই সম্পদটুকু ব্যয় করে তুমি কতটুকু আউটপুট পাচ্ছ, এইটার যে অনুপাত, এইটাকে বলতেছি উৎপাদনশীলতা, ঠিক আছে? এই উৎপাদনশীলতার হার যত বাড়বে এটা কি পজিটিভ, মানে কি তুমি কম সম্পদ ব্যবহার করে বেশি ফলাফল বা রেজাল্ট বা আউটপুট পাচ্ছ, এটা কি পজিটিভ। তাহলে উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা কখন বৃদ্ধি পায়, তুমি কম সম্পদ ব্যবহার করে বেশি ফলাফল বা বেশি পণ্য উৎপাদন কখন করতে পারবা, তোমার যে উৎপাদন পদ্ধতি এটা হবে কি আধুনিক হবে, তাই না? তোমার যে যন্ত্রপাতি এটা যত আধুনিক হবে, তাই না? তোমার যত লোকবল কি হবে, দক্ষ হবে, তুমি ততই কম খরচ করে বেশি উৎপাদন করতে পারবা। তাহলে কম খরচ করে বেশি উৎপাদন করা যায়, এটা হচ্ছে কি উৎপাদন ডিজাইনের বৈশিষ্ট্য। উৎপাদন ডিজাইনের মূল কাহিনীটা কি? মূল কাহিনী হচ্ছে যে এখানে কি করা হয়, উৎপাদন কৌশল, ঠিক আছে? কলা কৌশল কি করা হয়, কলা কৌশল কি করা হয়, আধুনিক করা হয়। কলা কৌশল এরপরে যন্ত্রপাতি, এগুলো কি করা হয়, যন্ত্রপাতি আধুনিক ব্যবহার করা হয়, ঠিক আছে? আধুনিক পদ্ধতি, কলা কৌশলকে আধুনিক কলা কৌশল, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এর ফলে কি হয়, তুমি কম সম্পদ ব্যয় করে বেশি উৎপাদন বা বেশি রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে? এটাকে বলতেছি কি উৎপাদন ডিজাইন। ক্লিয়ার? তাহলে উৎপাদনশীলতা কখন বৃদ্ধি পাবে, যখন তুমি উৎপাদন ডিজাইন ফলো করবা। ক্লিয়ার? আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নাই। ওকে, ইনপুট শব্দের অর্থ কি, এটা একটু আনসার করো, এই পোলাপাইন্স আনসার করো, ইনপুট শব্দের অর্থ কি? সবাই আনসার করো দেখি, যে এতক্ষণ ধরে যে আমি ইনপুট আউটপুট পড়াচ্ছি এটা দ্বারা তোমরা কি বুঝলা? ওকে, অনেকে আনসার করে ফেলছে। ওকে, শরীফ আমান আনসার করছে, আইরিন কাজী আনসার করছে, সুমাইয়া খান, এরপর হচ্ছে কি অপু হাওলাদার। ওকে, অনেকে আনসার করছে। হ্যাঁ, তাহলে দেখো যে ইনপুট শব্দের অর্থ কি, আমরা ওই যে উৎপাদনশীলতার সূত্রে বলছিলাম না, ইনপুট
বাই আউটপুট, ঠিক আছে, এটা বলছি না এই সূত্রটা। তাহলে এই ইনপুট মানে কি, এই ইনপুট মানে উৎপাদনের কি, উৎপাদনের উপকরণ, ঠিক আছে, উৎপাদনের উপকরণ, ঠিক আছে, উপকরণ। আর এইটা কি, এটা হচ্ছে যে কি উৎপাদনের ফলাফল। আউটপুটটা কি ভাইয়া, উৎপাদনের ফলাফল। এখন উৎপাদনের ফলাফলটা কি কি হইতে পারে, এটাও এইভাবে বলতে পারে, উৎপাদনের ফলাফল না বলে এইভাবে বলতে পারে উৎপাদিত পণ্য, অথবা উৎপাদিত সেবা, অথবা উৎপাদিত একক, ঠিক আছে, এই বিভিন্ন নাম দিয়ে আসতে পারে। এটা তোমার সৃজনশীলও আসতে পারে, এই যে উৎপাদনশীলতার ম্যাথ আকারে আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। এমসিকিউ আমি আজকে 2টা এমসিকিউ দেখাই দিলাম, এই টাইপের আসবে। তোমরা যখন প্র্যাকটিস করবা, আমি এখানে কি করতেছি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো দেখাচ্ছি এবং টাইপটা দেখাচ্ছি, তোমরা এই টাইপের গুলো আরো কয়েকটা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। ওকে, এই কোশ্চেনটা কলেজে এমসিকিউ মডেল টেস্ট এক্সামে আসছিল। হ্যাঁ ভাইয়া, মানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলাই আমি দেওয়ার চেষ্টা করি, এগুলো নিয়ে আসি, ঠিক আছে। ওকে, এবং আই থিঙ্ক আমার ক্লাসগুলো করলে, মানে আমাদের ক্লাসগুলো করলে তোমার আলাদাভাবে আর বেশি ইফোর্ট দিতে হবে না, ক্লাসের পরে ক্লাসেই হয়ে যাবে। এরপর দেখো, জনাব বিজয় বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে পণ্য ডিজাইন করার সিদ্ধান্ত নেয়। জনাব বিজয় পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অন্তর্ভুক্ত, এটা আনসার করো দেখি। ত্রিশ নাম্বারটা কি ছিল? আচ্ছা, আগে এগুলা শেষ করে আমি পরে দেখবো না, এটা আনসার করো। ওকে, শরীফ রহমান সি অথবা ডি, দুইটা আনসার করলে হবে, একটা করতে হবে। ওকে, অনন্ত আনসার করছে, শরীফ রহমান আনসার করছে, এরপরে কি বাকিরা কি পারো না? ওকে, মুন্সি আনসার করছে, আইরিন কাজী আনসার করছে। ওকে, দেখো তাহলে কি বলছে, যে সে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কি করে তথ্য সংগ্রহ করে ওইটাকে কাজে লাগায় কি করে পণ্য ডিজাইন করার সিদ্ধান্ত নেয়। তাহলে বলছে যে জনাব বিজয় পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন, চূড়ান্ত উৎপাদন, ধারণা উন্নয়ন। তাহলে কি সে তথ্য সংগ্রহ করতেছে, বিশ্লেষণ করে পণ্য ডিজাইন করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। ওকে, দেখি অনেকে আনসার করছে কি, আবার অনেকে ভুলও করছে, অপু হাওলাদার, এরপরে কি কি প্রিন্স জুনিয়র, অনেক আনসার করছে। এখন দেখো যে সে হচ্ছে কি ইনফো গ্যাদার করছে, গ্যাদার করে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছে যে সে আসলে কি করবে, বিশ্লেষণ করছে। দ্যাট মিনস কি প্রথমে তো উদ্যোগ গ্রহণ করতে হবে, এরপরে কি করতে হবে ধারণা উন্নয়ন করতে হবে উদ্যোগ গ্রহণ করার পর। সো ধারণাটা তুমি কিভাবে উন্নয়ন করবা, তোমার মার্কেটে কি কি প্রোডাক্ট আছে এগুলা তুমি কি করবা, তথ্যগুলো সংগ্রহ করবা, এগুলা যাচাই বাছাই করবা, হ্যাঁ, যে কি চাচ্ছে কাস্টমারদের, কি চাহিদা, তথ্য যাচাই বাছাই বা বিশ্লেষণ করা। তাহলে এই যে সে তথ্য সংগ্রহ করে কি করলো, পণ্য ডিজাইন করার সিদ্ধান্ত নিল, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা ধারণা উন্নয়ন, ঠিক আছে। এটা কি হবে, ধারণা উন্নয়ন, ঠিক আছে। কি বলছে, পণ্য ডিজাইন করার সিদ্ধান্ত নিছে, এটা বলে নাই যে সে পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নিছে। দ্যাট মিনস কি প্রথমে সে উদ্যোগ গ্রহণ করছে, এরপরে কি করছে, ধারণা উন্নয়ন করছে। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার কিনা? এবং তোমাদের এই যে পিডিএফটা এই ক্লাসের, এই পিডিএফ কিন্তু আমি অলরেডি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। আমাদের যে 2টা গ্রুপ আছে, 70 ডেজ চ্যালেঞ্জ বিজনেস স্টাডিজের জন্য যে আলাদা গ্রুপ, ওইটার ড্রাইভে, এবং এইচএসসি যেই সাজেশন গ্রুপ ওইটাতেও করে দিছি, ঠিক আছে, ওখানে তোমরা পাবা। ওকে, এরপরে দেখো মান কি, কোয়ালিটি, মান কি কোয়ালিটি, ঠিক আছে। এটা কি একটু আনসার করো, সবাই একটু দ্রুত আনসার করো। এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে। ওকে, 35, দেখি এক একজন একটা আনসার করতেছে। ওকে, শরীফ আমান, আচ্ছা কে কে আনসার করছে? মুন্সি আনসার করছে, সুমাইয়া খান, প্রিন্স জুনিয়র, এরপরে সজীব বলতেছে গ্রুপ নেম কি, 70 ডেজ চ্যালেঞ্জ, আমাদের ইয়াতে পাবা, অফিসিয়াল গ্রুপে গেলে বা আমাদের পেজে নক দিলেও গ্রুপ লিঙ্ক দিয়ে দিবে। এরপরে হচ্ছে কি কি আর কি,
ওকে, অনেকে আনসার করছে, প্রিন্স জুনিয়র, এরপরে অপু, তামিম। ওকে, দেখো মান কি, আচ্ছা আমরা কোনো কিছু একটা মান যাচাই করি না। ধরো যে আমি বললাম যে আমার ক্লাসটা তোমার কেমন লাগলো, হ্যাঁ, তুমি বললা ভালো, কেউ বললো খারাপ, ঠিক আছে। এখন এই জিনিসটা কি দেখা যায় যে আমার ক্লাসটা ভালো হইলো না খারাপ? ধরো তুমি যখন একজনকে গিয়া বলবা তোমার বন্ধুরে যে কি দেলোয়ার ভাইয়ের ক্লাসটা না ভালো লাগছে, একজন গিয়ে বললা যে না দেলোয়ার ভাই বেশি কথা বলে ক্লাসটা খারাপ লাগছে, ঠিক আছে, এটা গিয়ে বললা। এখন এই যে মানটা, বা তুমি যে ধরো একটা আপেল খাইলা, হ্যাঁ, বললা যে এই আপেলটা ভালো বা এই আপেলটা খারাপ, আমরা কি মানটা এইভাবে বলি না, মানটাকে তো এইভাবে প্রকাশ করি। সো মান আসলে এটা কি জিনিস, এটা হচ্ছে কি একটা পণ্যের অন্তর্নিহিত গুণ, অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ গুণ। একটা প্রোডাক্ট থেকে আমরা মূল যে সুবিধাটা পাই, কোর, কিরে, হ্যাঁ দেখো মূল যে সুবিধাটা পাই, মূল সুবিধা, ঠিক আছে, মূল সুবিধা, একটা পণ্যের যে মূল সুবিধা, এইটা কখনো কি করা যায় না, দেখা যায় না। মানের ক্ষেত্রে সেম, মান কি একটা পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, মানে এই পণ্যটা দ্বারা তোমার যেই সুবিধাটা অ্যাড হইতেছে। ধরো তুমি একটা কেক খাইলে কি হয়, তোমার ক্ষুধাটা নিবারণ হয়। এখন এই ক্ষুধা কি জিনিস, এটা কি তুমি দেখাইতে পারবা? তোমার মূল সুবিধা কি কেক খাওয়ার, এই যে ক্ষুধা মিটানো। অথবা তুমি এই যে ধরো যে ফোন ইউজ করতেছো, ফোনটা কেন ইউজ করতেছো, কমিউনিকেশন করার জন্য। এখন কমিউনিকেশনের যে সুবিধাটা তোমার মিটতেছে, এটা কি তুমি দেখাইতে পারবা? দেখানোর কোনো সুযোগ নাই। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি হবে, মান হচ্ছে একটি পণ্যের কি অন্তর্নিহিত বৈশিষ্ট্য বা গুণ, অভ্যন্তরীণ গুণাবলী। এটা কি মানটা কি বাহিরের ইয়া দিয়ে জাজ করা যায় না। ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা যারা অন্তর্নিহিত গুণ দিছিলা, এটাই হচ্ছে কি অ্যাকুরেট, ঠিক আছে। বাকিদেরটা কি হয়েছে, আনফরচুনেটলি ভুল হয়েছে। এখন আমি একটু একটা জিনিস দেখবো, 30 নাম্বার কোশ্চেনে একজন কোশ্চেন করছে, কি জানি সমস্যা হয়েছে, আমি একটু দেখে আসি 30 নাম্বার কোশ্চেনটা কি। হ্যাঁ বাচ্চারা একটু ধৈর্য ধরো। ওকে, নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয় কি? নান্দনিক ডিজাইনে তো অবশ্যই, ওকে, নান্দনিক ডিজাইনে কোনটাকে গুরুত্ব দেওয়া হয়? আসলে এখানে না একটু কনফ্লিক্ট হয়ে গেছে, এই দুইটা একসাথে আসলে দেওয়াই উচিত না, ঠিক আছে, এই দুইটাকে একসাথে দেওয়াই উচিত না। এই দুইটা দিলেই কি হয়ে যায়, কনফ্লিক্ট হয়ে যায়। হ্যাঁ, নান্দনিক ডিজাইনের ইয়াটা হচ্ছে কি আকর্ষণীয়তা, অবভিয়াসলি আকর্ষণীয়তা, যে বললাম না যে দেখলেই যেন আকর্ষণ সৃষ্টি হয়, ঠিক আছে। আবার বাহ্যিক সৌন্দর্যের কারণেই কিন্তু কি হয়, আকর্ষণটা সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি থাকে, এই দুইটা থাকলে, যদি এই দুটো অপশন যদি সাধারণত থাকবে না আই থিঙ্ক, বিকজ এটা দিলে তোমরা কনফিউজ হয়ে যাবা। ক্লিয়ার? সো এইটা বলি, যদি দুইটা থাকে তাহলে আমরা বাহ্যিক সৌন্দর্য না দিয়ে আকর্ষণীয়তাকে বেশি দিব, ঠিক আছে। সো আগে আমি হচ্ছে যে কি এই অপশনটা ওই ভালোভাবে আমি খেয়ালই করি নাই, আকর্ষণীয়তা যা আছে, ঠিক আছে। যদি আকর্ষণীয়তা না থাকে তাহলে হবে কি বাহ্যিক সৌন্দর্য, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আকর্ষণীয়তা। তাহলে কি নান্দনিক ডিজাইনের গুরুত্ব দেওয়া হয় কোনটাতে, আকর্ষণীয়তাকে। ক্লিয়ার? এই দুইটা একসাথে মানে অপশনে থাকবে না সাধারণত, কারণ কি দুইটাই হচ্ছে কি আকর্ষণ সৃষ্টি হবে কিসের মাধ্যমে, বাহ্যিক সৌন্দর্যের মাধ্যমে, ঠিক আছে। সো বেশি অ্যাকসেপ্টেবল কি আকর্ষণীয়তা, মানে তাহলে এই যে 30 নাম্বার এমসিকিউটা কি হবে ভাইয়া, আকর্ষণীয়তা হবে, দুইটা যদি একসাথে থাকে। আর যদি ধরো আকর্ষণীয়তা নাই তাহলে কি হবে এইটা। এখন বাহ্যিক সৌন্দর্য, তাহলে কার বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হচ্ছে যে প্যাকিং ডিজাইনের, ঠিক আছে। প্যাকিং ডিজাইনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে বাহ্যিক সৌন্দর্যতাকে এবং কি পণ্যটাকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা, ঠিক আছে। এটা হচ্ছে প্যাকিং ডিজাইন বা প্যাকেজিং যাই বলো। ক্লিয়ার? তাহলে এটা আকর্ষণীয়তাটাই বেশি অ্যাকসেপ্টেবল, বাচ্চারা বুঝছো? ওকে, হ্যাঁ, তাহলে কি তোমরা যারা সি দিছিলা তাদেরটা রাইট, আকর্ষণীয়তা। ক্লিয়ার? আকর্ষণীয়তাকেই বেশি অ্যাকসেপ্ট করবা, বুঝছো আমার ব্যাপারটা, আমার ডেলিভারিটা তোমরা বুঝছো কিনা, যে যদি এই দুইটা একসাথে থাকে আকর্ষণীয়তা দিবা, যদি না থাকে আকর্ষণীয়তা নাই তখন কি দিবা, তখন দিবা বাহ্যিক সৌন্দর্য, ঠিক আছে, বাহ্যিক সৌন্দর্য। এখন যদি বলতো যে ধরো এটা নান্দনিক না থাকে, যদি ধরো প্যাকিং ডিজাইন বলতো, প্যাকিং ডিজাইন, প্যাকিং ডিজাইনের গুরুত্ব দেওয়া হয় কি বাহ্যিক সৌন্দর্য, ঘ নাম্বারটা, ঠিক আছে। প্যাকিং ডিজাইনের বাহ্যিক সৌন্দর্য আর নান্দনিকের আকর্ষণীয়তা, সবাই বুঝছো কিনা,
সবাই বুঝছো কিনা? আর কি জানি মুন্সি কে জানি ছিল যে মানে এটা নিয়ে কোশ্চেনটা করছো, তারে থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাঙ্কস। সো তোমাদের এরকম যখন কনফিউশন সৃষ্টি হবে বা অনেক সময় হইতে পারে যে আমি এই যে ধরো অপশনটা ওইভাবে খেয়াল করি নাই, স্কিপ হয়ে গেছে, হইতেই পারে। তো তোমাদের যখন মনে হবে যে কি এই জায়গায় মনে হয় একটু কনফিউশন সৃষ্টি হচ্ছে, অবশ্যই জানাবা। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। সো পোলাবেন তোমাদেরকে আজকে অনেক পড়াই ফেলছি, মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছ, আর পড়াবো না, কি বলো? এত লম্বা ক্লাস, তোমাদের বিরক্তি আসার কথা। আমরা কি এটা শেষ করছিলাম মান? হ্যাঁ মান। তাহলে এটার আনসার কি ভাইয়া? পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে। সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, কি বলো? সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আর বেশি না পড়ি, একদিনে বেশি ওভারডোজ হয়ে গেলে পরে দেখবা যে আর ক্লাস করতে আসছো না। সো প্যারা নাই। সো তোমাদের হাতে যেহেতু যারা এইচএসসি 24 আসো, তোমাদের হাতে একদমই সময় নাই, পড়াশোনা করো ভালোভাবে, ঠিক আছে? এবং এইচএসসির পর যেহেতু তোমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তা করতে হবে, আগে থেকে একটু ভাবতে হবে, বিকজ এইচএসসির পরেই তোমার শুরু করলে অনেকে পিছায় যায়, বা ওই যে তোমার বুঝতে বুঝতে সময় লেগে যায়, ঠিক আছে? তোমার হাতে এখনো যেহেতু 30-35 দিন সময় আছে, হ্যাঁ, হিসাব করতে গেলে ধরো যে 800 ঘন্টার উপরে। সো এই সময়টাকে তুমি একটু ইউটিলাইজ করার চেষ্টা করো, তুমি হচ্ছে যে বুঝার চেষ্টা করো। এইচএসসিতে ফুল ফোকাস রাখবা, বাট অ্যাডমিশন কি জিনিস খায় না মাথায় দেয়, এগুলো একটু বোঝা দরকার আছে। আর এই টাইপের যদি কোনো সমস্যা হয়, কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, আমাকে করবা, আমি তো অলওয়েজ অ্যাভেলেবেল তোমাদের জন্য। তোমরা আমাকে হচ্ছে কি আমাদের পেজে নক দিয়ে জানতে পারো, অথবা আমাকে ডিরেক্ট নক দিতে পারো, নো ইস্যুস, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সো পোলাপাইন্স, আর তোমরা যারা 25 আসো তাদের তো হচ্ছে যে কি চিল, ফার্স্ট ইয়ার শেষ হবে, হ্যাঁ। আর যারা 26 মানে মাত্র আন্ডার বাচ্চা, মাত্র কলেজে উঠতেছো, তাদের তো অনেক কি পাখা রঙিন, ঠিক আছে? ওকে, বলেছে যে আর 5টা করান না, আজকে এই পর্যন্ত থাক অনন্ত, আর নেক্সট ক্লাসে দেখা হবে। এই যে তোমাদের যে এই যে তোমাদের ক্লাস করার যে আগ্রহ ভাই, এতে কিন্তু আমি খুব খুশি হই। তোমরা যখন রেসপন্স করো, ক্লাস করতে চাও, তখন কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? সো শেষমেশ একটু বলি, তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চাও, পড়ার স্বপ্ন আছে, বাপ মায়ের স্বপ্ন আছে, পূরণ করতে চাও, আমাদের টার্গেট ডিউ ব্যাচে কি অলরেডি অ্যাডমিশন চলতেছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, বেশ কয়েকজন। সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। আর যদি কোনো ইনফো লাগে, এই জন্য তোমরা কি করবা, আমাদের এই যে নাম্বারটা, এইটা কল করবা। আমি আবার লিখে দিই 01810103012, এই নাম্বারে, ঠিক আছে? তোমাদের কমার্সিয়াল স্টুডেন্টদের জন্য যা যা লাগে সব ক্লাস নেওয়া হবে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং। এরপরে কি হচ্ছে যে ধরো এমসিকিউর পাশাপাশি ডাবিতে রিটেন আসে, রিটেনের ক্লাসও থাকবে, আদার্স এবং এক্সাম থাকবে, সব থাকবে, এভরিথিং, কোনো কিছুই বাদ যাবে না, ঠিক আছে? সো তোমার এখনই ভাবার সময়, তোমার হাতে এখনো 35 দিন সময় আছে, অলমোস্ট 800 ঘন্টা প্লাস। এই সময়টাকে একটু ইউটিলাইজ করো, এইচএসসির জন্য পড়ো, পাশাপাশি একটু মাথায় রাখো। এইচএসসির রেজাল্ট অবশ্যই খারাপ করা যাবে না, বিকজ তুমি এইচএসসিতে যদি 1 মার্ক পিছাও, দ্যাট মিনস 1 মার্কস মানে অ্যাডমিশনে কিন্তু হিউজ। হ্যাঁ, তোমার জিপিএটাও অবশ্য ম্যাটার করে, বাট কি তুমি যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, জিপিএ অনেকের হয়তো 5 আসবে না, বাট অনেক জিপিএ 5 ছাড়াও ঢাবিতে পড়তেছে, আমার বন্ধু বান্ধব অনেক আছে, ঠিক আছে? সো যাই হোক, ওইটা নিয়ে প্যারা খাওয়া যাবে না, কামব্যাক দিতে হবে, ঠিক আছে? রিয়াল মাদ্রিদের মতো, হ্যাঁ, হালা মাদ্রিদ অলওয়েজ কি কামব্যাকের উপরেই থাকতে হবে। লাস্ট মোমেন্টে গিয়ে আমরা কি করব, ম্যাচ বের করে আনবো। জীবনটাও এরকম, তুমি যেখানেই হোঁচট খাবা ওখান থেকে কামব্যাক করতে হবে। এইচএসসিতে রেজাল্ট খারাপ হবে, অনেকেই দেখি ভাই আত্মহত্যা করে টোরে, একদম অবস্থা খারাপ। কি ভাই, এইচএসসি কি? এইচএসসির জন্য তোর আত্মহত্যা করতে হবে কি ভাই? এটা নাথিং, ঠিক আছে? লাইফ এখনো পড়ে আছে প্যারা খাওয়ার জন্য, জীবনটা আসলে মারা খাওয়ার। সো মারা খাওয়ার আগে যদি তুমি মরে যাও, তাহলে তো মারা খাওয়া হবে না। তো মারা খাইতে হইলেও তোমার বাঁচতে হবে, ঠিক আছে? এনজয় করতে হইলেও বাঁচতে হবে, ভার্সিটির যে চিল, ওই চিল পাইতে হইলেও বাঁচতে হবে। সো কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, যা হবার হবে, ঠিক আছে? সো গুড পিপলরা, অনেক জ্ঞান দিয়ে ফেলছি আজকে আর না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সো কটলার বাহিনীরা, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।